হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? তো কথা মতন চলে এসেছি সামনে তোমাদের ফার্স্ট সামেটিভ। আর ফার্স্ট সামেটিভে তৈরি করার জন্য ফার্স্ট সামেটিভে যে দুটো চ্যাপ্টার রয়েছে তোমাদের, তার মধ্যে ফার্স্ট চ্যাপ্টারটা নিয়ে আজকে চলে এসেছি। তো কি রয়েছে তাহলে? ফরাসি বিপ্লবের কয়েকটা দিক, তাই তো? হুম, ফিউ অ্যাসপেক্টস অফ সাম অ্যাসপেক্টস অফ ফ্রেঞ্চ রিভলিউশন, এটাই তোমাদের সিলেবাসে আছে। সাম অ্যাসপেক্টস অফ ফ্রেঞ্চ রিভলিউশন, রাইট? এটা আমরা একটা ওয়ান শট ভিডিওর মাধ্যমে আজকে করে নেব। আশা করি সবাই বুঝতে পারবি পুরোটা দেখার পর, এবং বাড়িতে পড়ে দেখবি একবার এবং তারপর জানাবি সব ডাউট ক্লিয়ার নাকি, রাইট? তাহলে যাই আমরা চ্যাপ্টারে যাওয়া যাক। সবার সামনে বই আর খাতা খোলা আছে তো? সবাই কিন্তু আজকে কনসেপ্টটা একদম গোড়া থেকে ক্লিয়ার করে নে। আমরা গোটা চ্যাপ্টারটা আজকে করব, কি কি হয়েছিল ফরাসিতে। হ্যাঁ, মানে ফরাসি দেশে ঠিক কি কি ঘটেছিল। ইনফ্যাক্ট তোরা জানিস কি, ফ্রেঞ্চ রিভলিউশনকে বলা হয় মাদার অফ অল রিভলিউশন। অর্থাৎ পৃথিবীর যতগুলো দেশে যা যা রিভলিউশন হয়েছে, ইনফ্যাক্ট আমাদের ইন্ডিয়াতেও তার পথপ্রদর্শক কিন্তু ছিল ফ্রান্সই, রাইট? তাহলে এখানে আমরা কি দেখছি, কি কি টপিক আজকে আমরা কভার করব না? প্রথমেই যেটা আসছে ফ্রেঞ্চ রিভলিউশনের কারণগুলো, এবং কারণগুলোর মধ্যে যে তিনটে কারণকে আমরা বরাবর ফোকাস করে থাকি, সেই তিনটে কি? একটা হচ্ছে সামাজিক, কিছু সোশ্যাল কজেস আছে, হ্যাঁ, অফকোর্স তাতে কিছু ইকোনমিক কজেসও আছে, হ্যাঁ, অর্থনৈতিক, এবং কিছু পলিটিক্যাল কজ অবশ্যই আছে। তো এই কজেসগুলো আমাদের বুঝতে হবে, যেগুলো ফরাসি বিপ্লবের জন্য ভীষণ রকম ভাবে দায়ী। নেক্সট ইজ ফিলোসফার্স রোল। বিভিন্ন ফিলোসফাররা, অর্থাৎ কিনা বিভিন্ন দার্শনিকরা ফরাসি বিপ্লবে ঠিক কি ভূমিকা নিয়েছিল। হ্যাঁ, কোর্স অফ দ্য ওয়ার, অর্থাৎ যুদ্ধের শুরু কি হচ্ছে, যুদ্ধ চলাকালীন সেই সময়। হ্যাঁ, ফরাসি দেশের এটা হচ্ছে বেসিক্যালি রাজতন্ত্র থেকে প্রজাতন্ত্র বা গণতন্ত্রের দিকে উত্তরণ, তার মাঝে অনেকগুলো বাধা পেরোতে হয়েছিল। তো সেই জিনিসটা আমরা বুঝবো। অ্যান্ড রেইন অফ টেরার দিয়ে এটা শেষ, অর্থাৎ কিনা যেটাকে আমরা বলে থাকি সন্ত্রাসের রাজত্ব, তাই তো? সন্ত্রাসের রাজত্ব এটাকে আমরা বলবো, রাইট? চলো লেটস স্টার্ট করি। সবাই রেডি বইপত্র নিয়ে? দেখো, তো ফরাসি বিপ্লব প্রথম যে দুটো জিনিস মনে রাখতে হবে আমাদের, সালটা কত ছিল। 1789-এ ফরাসি বিপ্লব হয়েছিল, এবং অনেকে মনে করে থাকে যে 14ই জুলাই 1789 বাস্তিল দুর্গের পতনের মধ্যে দিয়ে ফরাসি বিপ্লবের সূচনা হয়। সেটাও মনে রাখতে পারিস, একটা মানে 14th of July 1789 ফল অফ বাস্তিল। ফল অফ বাস্তিলের মধ্যে দিয়ে হচ্ছে তোমার কি না ফরাসি বিপ্লবের সূচনা। কিন্তু তার আগে বুঝতে হবে যে একটা এত বড় বিপ্লব যখন হচ্ছে, তার পিছনে নিশ্চয়ই একটা দীর্ঘমেয়াদী কারণ লুকিয়েছিল, এক আধটা নয়, বরং অনেকগুলো ভুল হতে 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 সেটা একটা সময় বিদ্রোহে বিপ্লবে বাস্ট করে। হ্যাঁ, তো তার মধ্যে কিছু সামাজিক কারণ, রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ, এবং শাসনতান্ত্রিক যে পুরো একটা ফেলিয়ার, সেটা কিন্তু অনেকটা রাজনীতির সাথেই ওতপ্রোতভাবে যুক্ত, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে ফরাসি বিপ্লব শুরুর কয়েকটা অন্যতম কারণ। এবার আমরা গোটা জিনিসটাকে নিয়ে আলোচনা করব। ইনফ্যাক্ট একজন হিস্টোরিয়ান ছিলেন তৎকালীন, সে মানে বিষয় নিয়ে যিনি কথা, তৎকালীন বিষয় নিয়ে যিনি কথা বলেছেন, তিনি হচ্ছেন লেফেভার। হ্যাঁ, লেফেভার, আচ্ছা দাদা, লেফেভার, হ্যাঁ, লেফেভার ইনফ্যাক্ট এটাই বলেছিলেন। লেফেভার কে না, ইনি হচ্ছেন একজন ঐতিহাসিক, মাথায় রাখবি, ঐতিহাসিক। লেফেভারের বক্তব্য, এই যে ফরাসি বিপ্লবটা যে হয়েছিল, কেন হয়েছিল, তিনি বলছেন, এনার যে বক্তব্য, এনার যদি স্টেটমেন্টটা দেখিস, ফরাসি বিপ্লবের যে উৎস সেটা তার অতীত ইতিহাসের মধ্যেই রয়েছে। হ্যাঁ, ইনি বলছেন ফরাসি বিপ্লবের উৎস তার অতীত ইতিহাসে নিহিত রয়েছে, বা ইতিহাসেই রয়েছে আর কি।
নিহিত রয়েছে, রাইট? তো হলো, এটা হচ্ছে তার অন্যতম বক্তব্য ফরাসি বিপ্লব সম্পর্কে। এইবারে আমরা একটা একটা করে ফরাসি বিপ্লবের কারণে আসব। কেন হয়েছিল ফরাসি বিপ্লব, ঠিক কি কনটেক্সটে হয়েছিল। তো এখানে দেখ, আমি একটা সুন্দর একটা চার্ট দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ফরাসি বিপ্লবের মূল কথা। আগে আমি এটা বুঝি যে এই যদি একটা পিরামিড হয়, এই পিরামিডিক্যাল স্ট্রাকচারটার একদম উপরে দেখতে পাবি এইখানটায় বসে রয়েছেন রাজা স্বয়ং। হ্যাঁ, এবং সেই যে রাজবংশ, ফরাসি রাজবংশ সেই সময় রুল করছে, তার শেষ রাজা ছিল হচ্ছে ষোড়শ লুই, যার কথা আজকে আমরা পড়বো। চতুর্দশ লুই, ষোড়শ লুই, এদের পরপর পরপর অনেকগুলো ভুল ছিল। তার মধ্যে প্রথম কথা হচ্ছে সমাজটা কেমন ছিল। ফ্রান্সে সমাজ ছিল, ফরাসি সমাজ কয়েকটা ভাগে বিভক্ত ছিল। একদম ফার্স্টেই যারা বসে রয়েছে এখানটায় দেখ, এদেরকে বলা হয় হচ্ছে ফার্স্ট এস্টেট। এরা হচ্ছে ফার্স্ট এস্টেট বা প্রথম এস্টেট, যাই বলবি না কেন। সংখ্যাটা মাত্র, মোট জনসংখ্যা যদি দেখি ফ্রান্সে, তার 1%। কিন্তু এই 1% লোক কি সমস্যা সৃষ্টি করেছিল সেটা তোদেরকে বলবো। কারা এই 1% লোক? এদের মধ্যে হচ্ছে এরা পুরোপুরি রিলিজিয়াস পিপল। হ্যাঁ, যে রিলিজিয়াস সেকশনটা, অর্থাৎ কিনা যাজক শ্রেণী, অর্থাৎ কিনা চার্চের যে মানুষরা যারা চার্চের সাথে রিলেটেড, চার্চের হেড, তারা তারা একটা বিপুল সম্পদের অধিকারী, অথচ জনসংখ্যা খুব কম। বেশিরভাগ জনসংখ্যার মধ্যে যেটা ডিস্ট্রিবিউট হওয়ার কথা, সেই ওয়েলথটা তারা কুক্ষিগত করে রেখেছে নিজের হাতে। এবার যদি সেকেন্ড এস্টেট দেখো, সেকেন্ড এস্টেটে রয়েছে সংখ্যাটা 2% মতো যদি ওভারঅল ক্যালকুলেশন করা যায়, এবং এখানে যারা রয়েছে তারা হচ্ছে রাজার বংশগত লোকজন, অভিজাত শ্রেণী, বিভিন্ন মন্ত্রী আমলা যারা বড় বড় অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে রয়েছে তারা। আর একদম নিচের স্ট্রেটাতে রয়েছে থার্ড এস্টেট, মানে আমার তোমার মতন সাধারণ মানুষ। হ্যাঁ, সাধারণ মানুষ বলতে এখানে অনেক রকম মানুষ আছে। হ্যাঁ, এখানে ওটা ভাগ আছে। বুর্জোয়া শ্রেণী রয়েছে, মানে যারা মোটামুটি কিন্তু শিক্ষিত সমাজে, যারা শিক্ষিত, যারা অনেক কিছু জানে। কিন্তু তৃতীয় এস্টেটে রয়েছে, কারণ এই সমস্ত পজিশনগুলো ফ্রান্সে সেই সময় বাই বার্থ অ্যাকোয়ার করতে হতো। যে তুমি কি সোনার চামচ মুখে নিয়ে জন্মেছো তাহলেই তুমি এই পদটার অধিকারী, তোমার যোগ্যতা দিয়ে নয়। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, শিক্ষক হও, তুমি থার্ড এস্টেটেই পড়বে, কারণ তুমি রাজার বা যাজকের পরিবারে জন্মাওনি, সেই জায়গায় বিলং করছো না। তো এইরকম একটা ব্যাপার, এইরকম একটা দুর্নীতি যদি সমাজে চলে, আমাদের মনে মনে অনেক সময় অনেক রকম ক্ষোভ তৈরি হয়। সেই ক্ষোভটাই একটা দীর্ঘ সময় ধরে জমতে জমতে এক সময় বাস্ট করে। ঠিক সেইটাই হয়েছিল ফ্রান্সের ক্ষেত্রে। ঠিক আছে, তো সমাজ ব্যবস্থা দেখা যাচ্ছে তাহলে এখানে কি তিনটে সম্প্রদায় বা এস্টেটে বিভক্ত, যাজক, অভিজাত আর বুর্জোয়া। এবং বুর্জোয়া ছাড়াও এই থার্ড এস্টেটে রয়েছে দরিদ্র কৃষক, শ্রমিক, এই সমস্ত মানুষ, মানে সমাজের একেবারে দরিদ্র মানুষ থেকে শুরু করে শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়। তারা শিক্ষিত হলেও তাদের হাতে অতটা টাকা পয়সা সমাজের প্রতিপত্তি নেই, দে আর দ্য ট্যাক্স পেয়ার বেসিক্যালি। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। তিনটে শ্রেণীর মধ্যে তাহলে সংখ্যাটা কি 2% 1% যদি এ হোল্ড করে থাকে, তাহলে 100% হিসেবে যদি ক্যালকুলেট করি, তাহলে বাকি 97% এখানেই পড়ে রইলো, তাই নয় কি? বাকি 97% কি বলতে পারো, তারও বেশি পড়ে রইলো থার্ড এস্টেটের জন্য, রাইট? থার্ড এস্টেট তাহলে জনসংখ্যা অত্যন্ত বেশি, অথচ সব থেকে নেগলেক্ট করা হচ্ছে এদেরকেই। প্রথম দুটো সম্প্রদায় ছিল তাহলে বিশেষ অধিকারপ্রাপ্ত সুবিধাভোগী শ্রেণী। দিস লাইন ইজ দ্য বিগিনিং অফ ফ্রেঞ্চ রিভলিউশন অ্যাকচুয়ালি। এই লাইনটার মধ্যেই দ্য সিডস অফ ফ্রেঞ্চ রিভলিউশন লাইজ অ্যাকচুয়ালি। হ্যাঁ, বিশেষ অধিকারপ্রাপ্ত একটা শ্রেণী, সুবিধাভোগী। কারণ চার্চ কি করছে, আচ্ছা তৃতীয় সম্প্রদায় হচ্ছে অধিকারহীন সুবিধা বঞ্চিত শ্রেণী। এই হ্যাভস আর হ্যাভ নটস এর পার্থক্য প্রতিটা সমাজে যখনই অত্যন্ত বেশি বেড়ে গেছে, হ্যাঁ, যাদের আছে পোর অ্যান্ড রিচের যে পার্থক্য, তো
সেই সমাজেই কখনো না কখনো বিদ্রোহ কিন্তু দেখা দিয়েছে। এটা ইনএভিটেবল একটা ঘটনা, বুঝতে পারছিস? তো খুব ক্লিয়ার একটা জায়গা। এবার দেখি আমরা যাজক সম্প্রদায়ের কথা। দেখ, দেশের কৃষি জমির বলছে সংখ্যাটা কত, এরা রয়েছে মাত্র 1%, কিন্তু 1% লোক দেশের 1/5 কৃষি জমি নিয়ে নিয়েছে। এগুলো গির্জার অধীনে, এবং সেই সময় জানিস তো মানুষকে ঠকানো হতো ভীষণভাবে ধর্মের অধীনে, যে তোমাকে ধর্ম কর দিতে হবে, তোমাকে তোমার পাপ থেকে বাঁচতে এই কর দিতে হবে, নানান ভাবে মানে তুমি ভগবানকে দেবে না, ইটস লাইক দ্যাট। হ্যাঁ, তো সাধারণ মানুষের কাছ থেকে দেখ, ধর্ম কর, রিলিজিয়াস ট্যাক্স, মৃত্যু কর, আমি মারা যাব তাতেও আমি ট্যাক্স দেব, সোচো। হ্যাঁ, বিবাহ কর, ম্যারেজ ট্যাক্স, এইসব নানান কর আদায় করা হতো। এবং তোরা টাইল টেইতের ব্যাপারে শুনে থাকবি। হ্যাঁ, টাইল টেইত এই ধরনের কিছু বিশেষ কর কিন্তু ফ্রান্সে ছিল। এবং প্রত্যেকটা জায়গা পড়ার সময় মনে রাখবি যে আচ্ছা কিরকম প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? মানে কিরকম প্রশ্ন আসতে পারে বলতে, একটা জিনিস মাথায় রাখবি যে ধর এটা পড়ছি, এখান থেকে প্রশ্ন চলে এলো যে ফ্রান্সের সমাজ ব্যবস্থা কতটা দায়ী ছিল ফরাসি বিপ্লবের জন্য, তাহলে যেন আমরা এটা লিখতে পারি ইন ডিটেলসে, ঠিক আছে? এবং কি বললাম, ট্যাক্সের নাম বললাম। আচ্ছা, কোন ট্যাক্সটা কে নিত? টেল কে নিত? টেল, টাইথ, এই ধরনের যে ট্যাক্সগুলো সেই সময় ছিল। টেল যেমন হচ্ছে তোমার সরি, হ্যাঁ যেটা বলছিলাম, টেল মানে হচ্ছে তোমার যেটা হচ্ছে মনার্ককে দিতে হবে, রাজাকে দিতে হবে। হ্যাঁ, আর টাইথ মানে হচ্ছে রিলিজিয়ান অর্গানাইজেশনকে দিতে হবে, সেটা হচ্ছে টাইথ। হ্যাঁ, মানে এখানে যদি আমি লিখে দিই যাজক সম্প্রদায়ের উপরে, তাহলে তোদের ভালো মনে থাকবে। টাইথ, টাইথ হচ্ছে বেসিক্যালি 1/10 ভাগ দিতে হতো ধর্মীয় কোনো সংস্থানকে, ধর্মীয় এই ধরনের চার্চ বা ধর্মীয় সংস্থানকে, যাই বল না কেন, এটা হচ্ছে এক ধরনের ট্যাক্স। তাহলে এগুলো সাধারণ মানুষ যদি এত রকমের সবকিছুতে ট্যাক্স দেয়, তাহলে হাউ দে উইল সার্ভাইভ? সেখানে কৃষক আছে, সেখানে শ্রমিক আছে, তো তারা কিভাবে সার্ভাইভ করতে পারবে? এই জায়গাটা একটা বড় প্রশ্ন চিহ্নের সামনে দাঁড় করায়। তো আমার মনে হয় এই পেজটা সবার কাছে পরিষ্কার। পরের পেজে আমরা যাই। অভিজাত কথা যদি বলি, তাহলে অভিজাত সম্প্রদায় প্রজাদের কাছ থেকে বিভিন্ন ধরনের সামন্ততান্ত্রিক কর আদায় করে নিচ্ছে। এবং শুধু অভিজাতই নয়, এর মধ্যে তো রাজাও পড়ছে। যেমন আমরা একটু আগে কি পড়লাম, টেইল আর টাইতের কথা বলছিলাম, তাই তো? দেখ, এখানে আমি লিখে দিয়েছি টাইতের কথা। যে টেইলের কথা বলি, হ্যাঁ, TAILLE, তো এই যে ট্যাক্সটা, তো এটা বেসিক্যালি দিতে হতো কাকে না, মনার্ককে, রাজাকে। মনার্ক মানে হচ্ছে রাজা, রাজাকে দিতে হতো সাধারণ মানুষকে। তো তাই নয়, সামন্ততান্ত্রিক নানান রকম কর। সামন্ততন্ত্র ব্যাপারটা কি? সামন্ততন্ত্র হচ্ছে সেই সময় বড় বড় রাজা বা সম্রাটদের অধীনে অনেক সামন্ত প্রভু তৈরি হয়েছিলেন, যাদের আন্ডারে রয়েছে বড় বড় ম্যানার হাউস, তাদের আন্ডারে দাসদাসী রয়েছে, যাদেরকে বিনা পয়সায় একরকম বেগার খাটাচ্ছে, যেটাকে সার্ভডাম সিস্টেম বলা হতো ইউরোপে একটা সময়। তো এইরকম নানান সামন্ত প্রভুরাও সাধারণ মানুষের থেকে ট্যাক্স নিচ্ছে। তাহলে এত রকমের যদি ট্যাক্স হয়, মানে সামন্ত প্রভুরা বেসিক্যালি হচ্ছে রাজার আন্ডারে, কিন্তু অনেকটা জমিদারের মতন, বিশাল বিশাল জমির অধিকারী, তাদের ম্যানার হাউস রয়েছে, তাদের আন্ডারে দাসদাসী রয়েছে, কৃষক রয়েছে, সার্ফডাম প্রথা রয়েছে, বিনা টাকায় একেবারে দাসীর মতন, দাসের মতন কাজ করিয়ে নেওয়া, তাদের সমস্ত জীবন হচ্ছে এদের কন্ট্রোলে। তো এদিকে এদের জনসংখ্যাও 2%। আর ট্যাক্স পেয়ার কারা? এরা হচ্ছে তো এত সুবিধে নিয়ে যাচ্ছে আমরা বুঝতে পারছি, কিন্তু ট্যাক্স পেয়ার যদি দেখি, ট্যাক্স পেয়ার হচ্ছে সমস্ত রকমের ট্যাক্স পে করছে। দ্য অনলি ট্যাক্স পেয়ার এখানে দেখবো আমরা এই থার্ড সেকশনটা, যার মধ্যে রয়েছে বুর্জোয়া। প্রথম কথা হচ্ছে বুর্জোয়া শ্রেণী বলতে আমরা কি বুঝি? বুর্জোয়া মানে হচ্ছে একটা মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণী। কেমন মনে রাখবি এটা? এরা হচ্ছে মধ্যবিত্ত শহুরে শিক্ষিত, সাধারণত শহুরে, নট অলওয়েজ, মধ্যবিত্ত শহুরে ও শিক্ষিত সম্প্রদায়, শিক্ষিত সম্প্রদায়, ঠিক আছে? তো এর মধ্যে রয়েছে ধনী ব্যবসায়ী, ব্যাংক মালিক, শিল্পপতি,
প্রভৃতি ধনী বুর্জোয়া, চিকিৎসক, যাক মিলছে নাকি মধ্যবিত্ত শহুরে শিক্ষিত সম্প্রদায় বলেছি, চিকিৎসক, শিক্ষক, আইনজীবী এরা। এবং তাছাড়া রয়েছে প্রচন্ড কিছু গরিব মানুষ, যাদেরকে বলা হতো সেই সময় সাকুলোত। এই টার্মটা থেকে অনেক সময় প্রশ্ন আসে যে সাকুলোত কাদের বলা হতো। হ্যাঁ, সাকুলোত কাদের বলা হতো প্রশ্ন আসতে পারে, তখন যেন ঠিক করে উত্তর দিতে পারো। মাথায় রেখো, সাকুলোত হচ্ছে ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের অন্তর্গত, যারা অনেকটা ভবঘুরে বা চালচুলোহীন, একেবারেই ভবঘুরে বা ভিখারি এরকম একটা সেকশন, মানে কৃষক শ্রমিকের থেকেও এদের অবস্থা আরো খারাপ, এইরকম একটা স্ট্রেটায় বিলং করছে। ঠিক আছে, তাছাড়া তো কৃষক শ্রমিক, কারিগর, দোকানদার, এই সব মানে বাকি যা যা প্রফেশন হয়। খুব অভিজাত যদি তুমি না হও, যদি তুমি সোনার চামচ মুখে দিয়ে না জন্মেছো এবং তুমি যাজক সম্প্রদায়েরও নও, তাহলে আর একটা জায়গায় বাকি রয়েছে যেটার মধ্যে তুমি পড়ছো। ঠিক আছে, বোঝা গেছে? তো না বোঝার মতন তেমন কিছু নেই। এবার পড়বো ফ্রান্সের অর্থনৈতিক ব্যবস্থা কেমন ছিল। সামাজিক ব্যবস্থাটা তো দেখলাম, এবং তাতে একটু করে বুঝতে পারছিস যে সামাজিক ব্যবস্থাটা কিভাবে ফ্রান্সকে একটা মানে কি বলবো মানে, এবং এরা খুব বিলাসিতার জীবনযাপন করতো। হ্যাঁ, এই যে অভিজাতরা ছিল না, এরা বিলাসিতার একটা জীবনযাপন করতো। যাজক অভিজাতদের প্রতি এই যে থার্ড সেকশন অফ পিপল তাদের কথা বলছিলাম, তারা কি ছিল, স্বাভাবিকভাবে ভীষণ রকম ক্ষুব্ধ, ভীষণ রকম ক্ষুব্ধ, ভীষণ রকম বিরক্ত, এইরকম একটা ব্যাপার। দেখ, ফ্রান্সের অর্থনৈতিক ব্যবস্থা, ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ, হ্যাঁ, ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ কি লিখেছিলেন, নামটা দেখ, ওয়েলথ অফ নেশনস। এই গ্রন্থে বলেছেন ফ্রান্স ছিল ভ্রান্ত অর্থনীতির প্রকাণ্ড জাদুকর। মানে এখানে অনেকগুলো ডেটা আমাদেরকে বুঝতে হবে। তো তার আগে, ফ্রান্স ওয়াজ আ ভাস্ট মিউজিয়াম অফ, বলছে ইকোনমিক এরার্স, ভ্রান্ত, তাই না? তো কেন এরকমটা বলছে, মানে অর্থনীতির যে প্ল্যানগুলো ছিল, ইকোনমির যা যা প্ল্যান ফ্রান্স করেছিল, সেগুলো একটাও তার মানে বোঝা যাচ্ছে ওয়াজ নট ভেরি ফ্রুটফুল, একটাও খুব একটা ফ্রুটফুল কিন্তু হয়নি। ঠিক আছে, কেন? এক নম্বর, চতুর্দশ লুইয়ের টাইমটা যদি দেখি, লুই 14 স্পেনের উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধে জড়িয়ে পড়ে, এবং পরবর্তীকালে পঞ্চদশ লুই অস্ট্রিয়ার উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধে অস্ট্রিয়াকে সাহায্য করে, অস্ট্রিয়ার সাথে জড়িয়ে পড়ে, এবং সপ্তবর্ষব্যাপী যুদ্ধে, ঠিক আছে, বিপুল অর্থ ব্যয় করে। ফ্রান্সের সেই সময় যখন ষোড়শ লুই রাজা হয়ে আসছে, যখন লাস্ট যে রাজা ষোড়শ লুইকে আমরা দেখবো, ষোড়শ লুই যখন সিংহাসনে বসছে, ও তখন অলরেডি এটা আইডেন্টিফাই করতে পারছে যে 2 বিলিয়ন যেটা বলছিলাম, 2 বিলিয়ন লিভরে হচ্ছে ফ্রান্সের অলরেডি তোমার ধারে চলে গেছে, ধার বাকিতে চলে গেছে, সেটা শোধ করবে কি করে সেটাই ও জানে না। হ্যাঁ, তো কি বললাম আমি না, what was the exact amount of debt of France during the time of Louis XVI? এই হচ্ছে তার অ্যামাউন্ট, এই হচ্ছে তার অ্যামাউন্ট। ঠিক আছে, এবং কোথাও কোথাও বলা হয় সেই 2 বিলিয়নটা ছাড়িয়ে গেছিল এক সময় 8 থেকে 12 বিলিয়নে নাকি চলে গেছিল, দিনে দিনে সেটা বেড়ে 8 থেকে 12 বিলিয়ন। এবং ওদের তো আর আমাদের মতন মানে ব্যাপারটা রুপিসে ক্যালকুলেট হয় না, সেটা কি হতো, সেটাকে কি বলা হয়, লিব্রো। ঠিক আছে, বাংলায় যারা বলবি তারা হচ্ছে লিব্রস বলতে পারিস, লিব্রো, এরকম লিব্রো। তাহলে বুঝতে পারছিস যে কতটা ধার বাকিতে দিনে দিনে এরা চলে যাচ্ছে, রাজকোষ প্রায় শূন্য। কোথা থেকে মানুষের, রাজা আসে তো মানুষের ওয়েলফেয়ার করতে, নানান রকম কাজ করতে, সেটা করবে কোথায়, তার জন্যে যে টাকাটা দরকার সেটা নেই এদের কাছে। দেশের তীব্র আর্থিক দুর্দশা সত্ত্বেও
অমিতব্যয়ী ফরাসি রাজপরিবার রাজকোষের বিপুল পরিমাণ অর্থ নিজেদের বিলাসিতায় খরচ করেন। এবং এখানে বলে রাখি, এই যে ষোড়শ লুইয়ের সাথে বিয়ে হয় অস্ট্রিয়ার, হ্যাঁ অস্ট্রিয়ার যে রাজকন্যা ছিল সেই সময়, আচ্ছা এই কালারটা বোধহয় তো দেখতে অসুবিধা হবে, চেঞ্জ করে দিই। হ্যাঁ, অস্ট্রিয়ার সেই সময়কার রাজকন্যা প্রিন্স রানী মানে মারি আতোয়ানেত বা মেরি আতোয়ানেত, আতোয়া বলা হয়, আতোয়ানেত। এই মেরি আতোয়ানেতকে যদি দেখি বা তার আগে যে সমস্ত রানী রাজারা ছিলেন প্রত্যেকেই মানে 2 হাতে টাকা উড়িয়েছে, মানে বিলাসবহুল একটা জীবন যাকে বলে। রাজপ্রাসাদের মেনটেনেন্স মানে বিশাল একটা ব্যাপার। হ্যাঁ, দ্য এক্সট্রাভাগেন্ট লাইফস্টাইল অফ কুইন অ্যান্ড কিং, তার যে জুতোর কালেকশন থেকে বাকি সমস্ত কিছু। তারপরে কি বলবো, একটা মানে মজার ঘটনা, বা বলতে পারিস মজা ঠিক নয়, ব্যাপারটা সিরিয়াস ইস্যু। যখন ওদের রুটির জন্য দাঙ্গা চলছে সেই সময় দেখা গেছে যে রানী যে বলছে, চাচা এরা রুটি পায় না তাহলে কেক খায় না কেন? মানে শি জাস্ট হ্যাড নো আইডিয়া যে কি চলছে মানুষের, মানে যাদের রুটি জোটে না দুবেলা দুটো তারা কি করে কেক খাবে, কতটা কষ্টের দিন যাপন করছে, এইরকম একটা ব্যাপার, বুঝতে পারছিস? তো এগুলো তো ছিলই। এবং একটা কথা জানিস তো, ভার্সাইয়ের যে রাজসভা তাতেই নাকি বলা হয় প্রায় 18,000 মতন কর্মচারী ছিল যারা বিভিন্ন সেকশনে কাজ করতো। যে রানীদের প্রাইভেট যে চাকর বাকর তারাই প্রায় 500-র কাছাকাছি বা 500 ছাড়িয়ে গেছে এরকম। তো সেই রাজপ্রাসাদে খরচা হবে না, এটা তো হতেই পারে না, বুঝতে পারছিস? সেটা হিউজ লাইফস্টাইল লিড করছে। আচ্ছা, এবারে কর নিয়ে কথা বলবো। ত্রুটিপূর্ণ কর ব্যবস্থা তো ছিলই, ভীষণ রকম ত্রুটিপূর্ণ সেই কর ব্যবস্থা। তো ফরাসি সমাজের অধিকার বঞ্চিত শ্রেণী মানেই চলে আসছে তা থার্ড সেকশনটা, ঠিক আছে? অথচ দেশের মোট রাজস্বের 96% দিচ্ছে এরা, মানে যাদের কাছে কিছু নেই, দোজ হু হ্যাভ ইন দ্য সেকশন অফ হ্যাভ নটস, যাদের কাছে কিছু নেই, যারা পুয়ার সেকশনে বিলং করছে, ট্যাক্সটা দিচ্ছে তারাই, ট্যাক্স পেয়ার তারাই। অথচ যাদের কাছে প্রচুর সম্পত্তি রয়েছে, একটা ক্ষুদ্র সেকশন মুষ্টিমেয় মানুষের হাতে প্রচুর সম্পদ যখন রয়ে যায়, সেই পরিস্থিতিটায় দেখা যাচ্ছে যে না, তারা কোনো ট্যাক্স দিচ্ছে না, তারা বরং দিনে দিনে ভোগই করে যাচ্ছে, প্রচুর জমি জমা, প্রচুর ট্যাক্স, প্রচুর সম্পত্তি এরা ভোগ করে যাচ্ছে। কিন্তু ট্যাক্স কাদেরকে দিতে হচ্ছে? এই সেকশনটাকে। হ্যাঁ, তৃতীয় সম্প্রদায়ের কাছ থেকে, যেমন আমি টাইট আর টেলের কথা বলেছি, ঠিক সেই রকম দেখতে পাবে আরো কিছু ট্যাক্স আছে, যেমন ক্যাপিটেশন, হ্যাঁ, উইটিংএম, গেবেলা, টাইট, টেলে, এ দুটো তো বলেই দিয়েছি, বাকিগুলো করভি হচ্ছে জোরপূর্বক শ্রমদান, ঠিক আছে? জোরপূর্বক শ্রমদান, এগুলো থেকে প্রশ্ন আসতে পারে কিন্তু কাকে বলে, মানে সব নয়, যেগুলো বলে দিচ্ছি সেগুলোই। তো রাজা কি কোনো ব্যবস্থাই নেয়নি ট্যাক্স সিস্টেমটাকে ইকুয়াল করার জন্য? না, একটা সময় যখন বুঝলো রাজকোষ শূন্য আর এভাবে চালানো যাবে না, তখন কিন্তু রাজা ইনিশিয়েটিভ নিয়েছিল বিভিন্ন অর্থমন্ত্রীদের নিয়োগ করে। আমি 4 জন অর্থমন্ত্রীর কথা বলবো। যেমন হচ্ছে ফার্স্ট যে ছিল সে দেখ তুর্গো, তার নাম হচ্ছে তুর্গো যখন মানে অর্থমন্ত্রী হিসেবে ক্ষমতায় এলো, এদের কাদের কথা বলছি আমি? না, বিভিন্ন অর্থমন্ত্রীদের কথা বলছি। অর্থমন্ত্রী হিসেবে তুর্গো যখন ক্ষমতায় এলো, তুর্গো প্রথমেই যে মিস্টেকটা ধরলো, ন্যাচারালি মানে যে কেউ গেলে সেটাই ধরবে, যে না এরকম ভাবে হবে না, যে রাজপরিবারের যে লাইফস্টাইলটা সেটা কমিয়ে আনতে হবে, তাদের ব্যয় অনেকটা কমাতে হবে, তবে গিয়ে কিছুটা রাজকোষ ঠিক হবে। আর নেক্সট তিনি বললেন আরেকটা যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে এত 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 জমির অধিকারী এই সমস্ত অভিজাত মানুষেরা, তাহলে তাদের জমিকে সংকোচন করা হোক, তাদের উপরে ভূমিকর ট্যাক্স আরোপ করা হোক। সেইটাতে কি করলো? অভিজাতরা বিদ্রোহ করলো, অভিজাতদের বিদ্রোহে বাধ্য হয়ে তুর্গকে সরিয়ে দিতে হলো। তাহলে তুর্গর জায়গায় কে এসেছিল? মানে বারবার রিপিট হয়েছে একই ঘটনা। এরপরে এসেছিল অর্থমন্ত্রী যার নাম হচ্ছে নেকার। আরে এটাকে একটু ঠিক করে দিয়ে বলছি তোদের। অর্থমন্ত্রী নেকার, ঠিক আছে? অর্থমন্ত্রী নেকার কি করলো আমরা একটু দেখে নিই। না, অর্থমন্ত্রী
নেকার সেম জিনিসটা করতে চাইলো, অনেকটা কাছাকাছি, যে কি না এই সমস্যার তো একটাই সমাধান হতে পারে, রাজপরিবারের খরচ খরচা কমাতে হবে, অভিজাতদের চাপে একেও মানে অ্যাজ ইউজুয়াল পদত্যাগ করতে হলো। নেক্সট যে ছিল তুর্গোর পরে নেকার, এবং নেকারের পরে জানিস তো ক্যালান ছিল, ক্যালান। ক্যালানকেও সেম ভাবে চলে যেতে হয়, আলাদা করে বলার কিছু নেই, ভূমিকর, লবণ কর, এরকম নানান রকম কর তিনি চাপাতে চেয়েছিলেন, সেই জন্য ক্যালানকেও সেম ভাবে চলে যেতে হয়। এবং ব্রিয়া, এই যে চারজন অর্থমন্ত্রীকে নিয়ে এলো, এইটাও কিন্তু ওয়াজ ফিউটাইল, মানে একদম ফেল করলো। আর এখানে একটা সিস্টেম ছিল যে কোন রকম নতুন ট্যাক্স যদি চালু করা হয় তাহলে তার জন্য কি করতে হবে, এস্টেট জেনারেলের সভা ডাকতে হবে। এস্টেট জেনারেল, যেটা 3টে এস্টেটের সদস্যদের নিয়েই গঠিত হতো, সেটা কি আমি বলবো। এবং দীর্ঘ প্রায় 175 বছর এস্টেট জেনারেলের কোনো সভা আহ্বান করা হয়নি। তার মধ্যে কি চলছে, মুদ্রাস্ফীতি। 1789-এ ফ্রান্সের জনসংখ্যা বেড়ে যায়, এবং মুদ্রাস্ফীতি এই জিনিসটা সবসময় জানবি, যখন ধর জনসংখ্যা বাড়ছে, কি হচ্ছে, ধর পপুলেশন ইনক্রিজ হচ্ছে, রাইট, পপুলেশন যদি ইনক্রিজ করে, বেড়ে যায়, তাহলে তার সাথে পেস করে কি রাখতে হবে, তার সাথে সমতা বজায় রেখে কিন্তু সেই পরিমাণে প্রোডাকশনকেও বাড়তে হবে, সেই পরিমাণে মানুষকে চাকরিও দিতে হবে। এটা যদি ম্যাচ করাতে না পারে, প্রোডাকশন যদি কমে যায় পপুলেশনের তুলনায়, দুটো যদি ম্যাচ না হয়, ইন দ্যাট কেস কি হবে, ইন দ্যাট কেস হচ্ছে মানে খাদ্যের অভাব হবে, মানুষের খাদ্যের অভাব হবে, ইন দ্যাট কেস হচ্ছে দাঙ্গা দেখা দেবে, ইন দ্যাট কেস মুদ্রাস্ফীতি হবে, এই রকম ঘটনাগুলো ঘটতে পারে, হুইচ ইজ নোন অ্যাজ, ইংরেজিতে যদি আমরা কথাটাকে বলি তাহলে সাবসিস্টেন্স ক্রাইসিস তৈরি হবে একটা, ঠিক আছে, যেটা কিন্তু মানে একটা বিদ্রোহের দিকে ত্বরান্বিত করবে। তো 1789-এ তাই চলছে, এখানে জনসংখ্যা বাড়ছে, মুদ্রাস্ফীতি হচ্ছে, সাধারণ দরিদ্র মানুষ তাদের খাদ্যশস্য অন্যান্য জিনিসপত্র কিনতে পারছে না, দেশের নানান স্থানে শুরু হয়ে যায় এই যে রুটির জন্য দাঙ্গা। আমি যেমন ওই মারি আতোয়ানের এক্সাম্পলটা দিয়েছিলাম, তো দেখতে পাচ্ছি সেই সময় হ্যাঁ রুটি নিয়ে দাঙ্গা হয়েছিল, ব্যাপারটা এরকমই, জনসংখ্যা বাড়ছে তার সাথে ম্যাচ করাতে পারছে না, তাই তো। তো রুটির জন্যে কিন্তু এই কারণে দাঙ্গা সৃষ্টি হয়েছিল এই সময় দেখা যায়। জিনিসপত্রের দাম বেড়ে গেছে, ধর বেতন বাড়ছে না, জিনিসপত্রের দাম, সাপোজ প্রোডাকশন যদি কম হয় তাহলে প্রোডাকশন এর তোর 60% যদি জিনিসের দাম বেড়ে গিয়ে থাকে, একটা প্রোডাক্টের দাম ধর 60% বেড়েছে, হ্যাঁ, সেই তুলনায় ধর আমাদের স্যালারি বাড়েনি, স্যালারি হয়তো 20% বেড়েছে, তাহলে কি হবে, তাহলে তো সেই জিনিসটা কিনতে ব্যর্থ হবে, তার মধ্যে মুদ্রাস্ফীতি, টাকার দাম পড়ে গেছে, তাহলে প্রচুর প্রচুর টাকা দিয়ে কিনতে হচ্ছে, তো তখন কিন্তু একটা দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়, মানুষ তার যে মানে মেন যে জিনিসগুলো খাদ্য বাসস্থান সেগুলোকেই সুরক্ষিত করতে কোথাও একটা ব্যর্থ হয়। তো এইরকম একটা কন্ডিশন কিন্তু ফ্রান্সে দেখা দিয়েছিল, বোঝা যাচ্ছে স্পষ্ট। নেক্সট দেখো, চতুর্দশ লুই বলতেন যে আমি রাষ্ট্র। আচ্ছা, এর একটা কনটেক্সট আছে বলি, এটা বলার আগে, সেটা হচ্ছে যে এখানে দৈব রাজতন্ত্রের একটা কনটেক্সট আছে, হ্যাঁ, দৈব রাজতন্ত্র মানে রাজার উপর, এটা অ্যানশিয়েন্ট পিরিয়ড থেকে অনেক জায়গায় ছিল, রাজার উপর একটা দৈব সত্ত্ব আরোপ করা, দৈব সত্ত্ব আরোপ করা, বা অনেক সময় পারস্য বা এই সমস্ত অনেক দেশেই দেখা গেছে যেখান থেকে পরবর্তীকালে দিল্লি সুলতানেটেরও অনেকে দিল্লি সুলতানরা অনুকরণ করেছেন, এরকম অ্যানশিয়েন্ট মিডিয়াভেল পিরিয়ড থেকে এগুলো চলে আসছে, ফ্রান্সও তার ব্যতিক্রম হয়নি, দৈব রাজতন্ত্র এরা বিশ্বাস করতো, ঠিক আছে। যে এই যে বংশটার কথা পড়ছি বারবার, ষোড়শ লুই চতুর্দশ লুইয়ের কথা বলছি, এটা গোটার বংশটা যদি কি রাজবংশ রুল করে, যেমন আমি দিল্লি সুলতানেটের কথা এক্ষুনি বললাম, এটার নাম হচ্ছে তোর বুর্ব রাজবংশ, কেমন, বুর্ব রাজবংশ, বুর্ব রাজবংশ। তো বুর্ব রাজবংশে কি হচ্ছে, এরা বিশ্বাস করত যে আমরা হচ্ছি ঈশ্বরের প্রতিনিধি, ঠিক আছে, হ্যাঁ, ঈশ্বর তাদেরকে পাঠিয়েছেন। দৈব রাজতন্ত্রের কনসেপ্টটাই হচ্ছে প্রত্যেকটা রাজা হচ্ছে ঈশ্বরের প্রতিনিধি, কেমন, ঈশ্বরের প্রতিনিধি, ঈশ্বর তাদেরকে এখানে পাঠিয়েছেন। তো এই কনটেক্সটে যদি বিশ্বাস করি যে প্রত্যেকটা রাজা ঈশ্বরের প্রতিনিধি, তাহলে কি হবে,
যে রাজা কাকে জবাবদিহি করবে। হ্যাঁ, তা আই এম নট আনসারেবল টু ইউ, আমি তো ঈশ্বরকে জবাবদিহি করব। হ্যাঁ, আমি ঈশ্বরের প্রতিনিধি, কিন্তু অ্যাকচুয়ালি কি হওয়া উচিত, রাজাকে তো ঈশ্বর পাঠায়নি, বরং জনগণের মঙ্গলের জন্য সে আছে। এই কনসেপ্টটাই সেই সময় ছিল না। রাজা মনে করতে আমি যা ইচ্ছে তাই করতে পারি, তোমাকে আমার কথা শুনতেই হবে। মানুষকে কি এই যে ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্টটা আমরা এখন বিশ্বাস করি, ওয়েলফেয়ার স্টেট, তাই তো, যে একজন রাজাই থাকুক বা ডেমোক্রেসি থাকুক, এটাকে একটা মানুষের ওয়েলফেয়ারের জন্য। এই ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্টটা সেই সময় ছিল না, ঠিক আছে, যে রাজা মানুষের ভালো করবে কি করবে না, কি করবে সেটা রাজার ইচ্ছের উপর ডিপেন্ড করছে, সেই তাকে ঈশ্বর পাঠিয়েছে, ঈশ্বর বুঝবে, ঠিক আছে। দুর্নীতি মানে সাংঘাতিক লেভেলে বৃদ্ধি পায় এইরকম একটা সময়, দুর্নীতির মানে কোনো লেভেল থাকে না, বিভিন্ন দুর্নীতিগ্রস্ত কর্মচারী সৃষ্টি হয় এই কনটেক্সটে। তো এইরকম একটা চলছে কন্ডিশন ফ্রান্সে। হ্যাঁ, চূড়ান্ত স্বৈরশাসন এখানে দেখা যায়। চূড়ান্ত স্বৈরশাসন বলতে কিরকম, এই দৈব রাজতন্ত্র মানেই হচ্ছে আমি যা খুশি তাই করব, কারোর কথায় আনসারেবল নয়, এবং এখানেই হয়ে যাবে একটা চূড়ান্ত স্বৈরতন্ত্র সৃষ্টি হবে। ঠিক হ্যাঁ, তো দেখো এখানে একটা কথা, বোঝো ভালো করে বিষয়টাকে, একদম ক্লিয়ার হয়ে যাবে প্রত্যেকটা, আমি একদম ডেসক্রাইব করে বলছি। স্টেট জেনারেলের অধিবেশন হয় সেই সময়। হ্যাঁ, ফ্রান্সে জাতীয় সভা বা স্টেট জেনারেলের কথা একটু আগেই বলছিলাম, হতো আগে। কিন্তু 1614 পরে, হ্যাঁ মানে তোর 1614 পরে, আর আমরা কোন সময়ের কথা বলছি, হ্যাঁ আমরা কথা বলছি 1614 থেকে এখন 17, আরে একটা ইংলিশ একটা বাংলা লিখছি, দেখেছিস আমার অবস্থা। হ্যাঁ, 1789 এর কথা বলছি, 1789 এর কথা বলছি। তো এই মাঝখানটায় তাহলে কত বছরের গ্যাপ আছে। হ্যাঁ, এখানে প্রায় দেখতে পাচ্ছিস 175 বছরের একটা গ্যাপ আছে, তাই নয় কি? তাই তো, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন তাই বলছে, 175 বছরের একটা গ্যাপ। এই এতদিন স্টেট জেনারেলের কোনো অধিবেশনই বলা হয়নি। স্টেট জেনারেল কি নাই বলেছিলাম যে 3টে স্টেট থেকে প্রতিনিধিরা থাকবে, তারা ঠিক করবে যে কিরকম ট্যাক্স নতুন ধার্য করা যায়, কি করা যায় না করা যায়, সেইগুলো তারা ডিসিশন নেবে। তার কোনো সভাই অ্যাকচুয়ালি হয়নি, ঠিক আছে। তো এইরকম একটা কন্ডিশন, কারণ রাজা মনেই করেনি কারোর থেকে কিছু জিজ্ঞেস করা উচিত, হি ইজ দ্য সোল অথরিটি। এগুলোকেই বলা হয় অথরিটেরিয়ান বা অটোক্রেটিক শাসন, স্বৈরতান্ত্রিক শাসন, ঠিক আছে। তো দেখো এবার বলছে, চতুর্দশ লুই যেমন নিজেকে বলতেন যে আমি হচ্ছি রাষ্ট্র, আমি রাষ্ট্র। রাষ্ট্র কি? হ্যাঁ, রাষ্ট্র মানে নগর বা পুলিশ থেকে রাষ্ট্রর উদ্ভব হয়েছে তা নয়, আমি নিজেই রাষ্ট্র, আর কাকে চাই। ফরাসি রাজপুরুষেরা দেখা যাচ্ছে লেতর দা ক্যাশে, হ্যাঁ এটা থেকে প্রশ্ন আসে, লেতর দা ক্যাশে কি, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, নামক গ্রেপ্তারি পরোয়ানার দ্বারা বিনা বিচারে যে কোনো ব্যক্তিকে কারারুদ্ধ করতে পারতো একদম। হ্যাঁ, যে রাজার এগেনস্টে বিদ্রোহ করছে, তাহলে ওকে, যেমন ধর এটা আমি কম্পেয়ার করতে পারি, তোদের হয়তো বুঝতে সুবিধে হবে, তোরা যদি এখনো জানিস না হয়তো, কিন্তু ভারতে যখন ব্রিটিশ শাসন চলছে, ওরা একটা অ্যাক্ট এনেছিল, রাওলাট অ্যাক্ট, যে বিনা বিচারে যে কোনো ব্যক্তিকে 2 বছরের জন্য কারাদণ্ড দিতে পারে, কারারুদ্ধ করে রাখতে পারে, তার কোনো কোর্টেও তোলা হবে না, কোনো অ্যারেস্ট ওয়ারেন্টও রাখবে না, অনেকটা সেরকম। লেটর দ্য ক্যাশে জারি করে যে অ্যারেস্ট ওয়ারেন্ট লাগে, তো এখানে হচ্ছে বিনা বিচারে কাউকে যখন তখন আমার সন্দেহ হয়েছে যে রাজপরিবারের বিরুদ্ধে কিছু করছে, তার মানে চলো ওকে জেলে নিয়ে চলো, এইরকম একটা ব্যাপার, বুঝতে পারছি। সেটা হচ্ছে লেটার দ্য ক্যাশে, তাহলে কি একটা গ্রেফতারি পরোয়ানা, বিনা বিচারে আটকে রাখা যে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে, এইগুলো চলছে, ঠিক আছে। তো তাহলে এখান থেকে বুঝতে পারছি যে রাজা যথেষ্ট স্বৈরাচারী কিন্তু ছিল, রাজার যে স্বৈরাচারের মাত্রা তার কোনো মানে কি বলবো শেষ ছিল না, চূড়ান্ত স্বৈরতন্ত্র যাকে বলে। এমনকি এর আরেকটা এক্সাম্পল মনে পড়লো বলতে গিয়ে, যে বাস্তিল দুর্গ দিয়ে শুরু করেছিলাম না, বাস্তিল দুর্গের পতনের মধ্যে দিয়ে এই বিদ্রোহ শুরু হয় বললাম।
তো বাস্তিল দুর্গে এরকম অনেক নিরপরাধ মানুষকে আসলে বন্দি করে রাখা হতো। এটা এখানে বলে রাখলে যখন বাস্তিল দুর্গের পতনটা দেখবো তখন বুঝতে পারবো যে আচ্ছা এই কারণে বাস্তিল দুর্গ সাধারণ মানুষ কেন ভেঙে দিল, ওদের ক্ষোভটা কোথায়, যে নিরপরাধ ব্যক্তিগুলোকে মুক্ত করব, মানে এটা যে রাজার এই ডেসপটিক রুলের প্রতীক সেটাকে ভেঙে ফেলবো, এটাই মানুষের মনে আনন্দ হয়েছিল সেই সময়। ডেসপটিজম ইজ একটা অনিয়ন্ত্রিত পাওয়ার, হ্যাঁ আমি যা খুশি তাই করছি, মানুষের তোয়াক্কা করছি না, এইটা বুঝতে পারছিস? দেখো বাবা, কোনো একটা যুদ্ধ মানে ওই আগুনে ঘি ঢালা কথাটা শুনেছিস তোরা? সবাই সবাই শুনেছো তোমরা। এবার আগুনে ঘিটা ঢাললে আগুনটা আরো দাউ দাউ করে জ্বলে ওঠে, যখন ভেতরে ভেতরে প্রচন্ড ক্ষোভ ব্যথা যন্ত্রণা কাজ করছে, তখন যদি কেউ তোর মনে খোঁচা দিয়ে দেয় যে ও তোকে এটা বললো, হ্যাঁ এর একটা রিভেঞ্জ কিন্তু তোকে নিতেই হবে, তুই দেখিয়ে দে, তখন কি হবে, আরো দাউ দাউ করে ব্যাপারটা চলে উঠবে, যে পড়াশোনা নিয়ে তোকে এরকম খোঁটা দিল, এইবারে তুই একদম মানে ফাটিয়ে পড়াশোনা করে দেখিয়ে দে। তো দেখ সেখানে আমাদের আজকাল যেমন হয় সোশ্যাল এমন কিছু ইস্যুস ঘটে যেটা নিয়ে হয়তো আমরা মানে বিভিন্ন জায়গায় লেখালেখি হলো, নিউজ পেপারে লেখালেখি হলো, সমাজ মাধ্যমে লেখালেখি হলো, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে লেখালেখি হলো, তাতে মানুষ কি হয় আরো বেশি এক্সাইটেড হয়ে যায়, ওটার মধ্যে ইনভলভ হয়ে যায়, কোথাও কোথাও ইমোশনাল হয়ে যায়। সেই সময় এই কাজগুলো করেছিল বিভিন্ন ফিলোসফার্সরা, বিভিন্ন দার্শনিকরা। তো এই দার্শনিকরা কি করলো না, যেমন মন্তেস্কু এই প্রেক্ষাপটে তার লেখাতে বলল যে, ওরে দাঁড়া বলি, স্ক্রিনটা এদিক ওদিক সরিয়ে ফেলছি, ঠিক আছে সেট অল, হ্যাঁ এবার দেখি। মন্তেস্কু সেই সময়ের একজন বিখ্যাত দার্শনিক, যিনি বলছেন যে তার লেখাটা হচ্ছে, লেখাগুলোর নাম মনে রাখতে হবে কিন্তু বাবা, দ্য স্পিরিট অফ লস, দ্য স্পিরিট অফ ল বা আইনের মর্ম। এখানে তিনি রাজার ঈশ্বর প্রদত্ত ক্ষমতার সমালোচনা করেন, যে ঈশ্বর রাজাকে যদি পাঠায় তাহলে ঈশ্বর কি মানুষের খারাপ চাইতে পারে? তাহলে ঈশ্বর রাজাকে যদি পাঠিয়ে থাকে, ঈশ্বর বলবে মানুষের উপরে অত্যাচার করো, মানুষের ওয়েলফেয়ারকে সুনিশ্চিত করো না। স্পিরিট অফ ল, তিনি নাগরিকদের বরং ব্যক্তি স্বাধীনতার কথা বললেন, তাদের ব্যক্তি স্বাধীনতা রক্ষার জন্য ক্ষমতা স্বতন্ত্রীকরণ করা। স্বতন্ত্রীকরণ মানে কি, যেমন ধর আজকের দিনে এটা সেপারেট কিনা, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, যেটাকে আমরা বলে থাকি, একটা হচ্ছে লেজিসলেটিভ মানে কি আইন বিভাগ, তাই না? বিচার বিভাগ মানে জুডিশিয়ারি, এক্সিকিউটিভ হচ্ছে শাসন বিভাগ, যারা এক্সিকিউট করে লটাকে, হ্যাঁ এক্সিকিউটিভ অ্যান্ড হচ্ছে তোর লেজিসলেচার, এক্সিকিউটিভ অ্যান্ড থার্ড ওয়ান ইজ জুডিশিয়ারি। এই তিনটে ভাগকে যদি আমি দেখি, দেশের আইন, শাসন ও বিচার বিভাগকে সম্পূর্ণ পৃথক করার দাবি জানান। দার্শনিক রুশোর বিখ্যাত গ্রন্থ হলো সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি। এই বিষয়টা কি বা দেখো, কিছুই নয়, কন্ট্রাক্ট মানে সোশ্যালি একটা আনরিটেন কন্ট্রাক্ট রাজা এবং প্রজার মধ্যে থাকা দরকার, বা রিটেন কন্ট্রাক্ট থাকা দরকার, যে রাজা প্রজার ভালোর জন্য থাকবে। সে যদি ঈশ্বর পাঠিয়ে থাকে, ঈশ্বর তো তার খারাপ চাইবে না, তাহলে সে এরকম কেন স্বৈরাচার দেখাবে? হ্যাঁ, রাজা করবে যেটা করতে পারে, রাজা ম্যাক্সিমাম প্রজার ভালো, তাই জন্য দুজনের মধ্যে একটা চুক্তি থাকবে, কন্ট্রাক্ট থাকবে। রাজা নয়, বরং জনগণ হচ্ছে সবকিছু চালিকা শক্তি। এই জায়গা থেকেই কিন্তু আজকের গণতন্ত্র বা আজকের ডেমোক্রেসি জন্ম নিচ্ছে, বুঝতে পারছো? ঠিক আছে, তো জনগণই হচ্ছে রাষ্ট্রের সার্বভৌম শক্তির উৎস। সার্বভৌম, যেটাকে সভাইয়েন ক্ষমতা বলে, অর্থাৎ একটা রাষ্ট্র হচ্ছে সম্পূর্ণভাবে স্বাধীন, সম্পূর্ণভাবে স্বতন্ত্র, তার একটা ক্ষমতা রয়েছে, তার একটা ইকোনমিক পাওয়ার রয়েছে, এটাকে বলে সার্বভৌম ক্ষমতা, সার্বভৌম শক্তির উৎস। ভলতেয়ারকে যদি দেখি, ভলতেয়ার রাষ্ট্রের অনাচার আর বৈষম্য সম্পর্কে দেশবাসীকে সচেতন করে তোলেন। তিনি ফ্রান্সের স্বৈরাচারী রাজতন্ত্রের তীব্র নিন্দা করেন। তিনি লিখতে শুরু করলেন, রাজার এতদিনের যে স্বৈরাচার করে আসছে সেগুলো সম্পর্কে জনগণকে অ্যাওয়্যার করলেন। তার লেখা, এদের লেখাগুলো সেই সময় সেলুনে, চায়ের দোকানে, রাস্তায়, অফিসে, নানান জায়গায় আলোচনা হতে শুরু করলো, যে সত্যি মানে দিস ইজ দ্য হাই টাইম টু অ্যাওয়েক। আমাদের মাঝে মাঝে মনে হয় না সেই রকম একটা ব্যাপার, যে এই জিনিসটা কিন্তু দেখা গেল। তো ঠিক এই সময় ফ্রান্সে ফিজিওক্রাট বলে একটা গোষ্ঠীর আগমন দেখা যাচ্ছে। এই ফিজিওক্রাটরা হচ্ছে অর্থনীতিবিদ,
হ্যাঁ, তার মধ্যে কারা ছিলেন? তুর্গো, মিরাবো আর এরকম অনেকে। এরা অর্থনীতি নিয়ে কথা বলতে শুরু করলো ফ্রান্সের। ঠিক আছে, এই হেন পরিস্থিতিতে ফিজিওক্রাটরা শিল্প বাণিজ্যে সরকারি আধিপত্যের বিরোধিতা করে। হ্যাঁ, এরা বলে যে শিল্প ও বাণিজ্যের বেসরকারীকরণের কথা বলে, কিছু বেসরকারি উদ্যোগ থাকুক। হ্যাঁ, সবকিছু সরকার কুক্ষিগত করে রেখেছে এবং সরকার মানে সেখানে রাজা, রাজা তার নিজের সুবিধের কথা ভাবছে, জনগণকে কিছু দিচ্ছে না। এই দিকটাই এরা দৃষ্টি তুললো ফিজিওক্রাটস বলে, এই ধরনের অর্থনীতিবিদরা এই কথাগুলো বলল। ঠিক আছে, তো এইটুকু আশা করি জলের মতন পরিষ্কার, যারা যারা এতটুকুনি মন দিয়ে শুনেছিস। হ্যাঁ, একদম পরিষ্কার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবার হচ্ছে কিভাবে বিপ্লবটা এগোলো, এহেন পরিস্থিতিটা আমরা বুঝে গেছি যে হোয়াট ওয়াজ দ্য পলিটিক্যাল কন্ডিশন ইন ফ্রান্স, এবং কে তখন রাজা ষোড়শ লুই। হ্যাঁ, অর্থনীতির দিক থেকে কি চলছে, রাজা নিজেকে যে বিশাল একটা পাওয়ারফুল মনে করছে, এগুলো আমরা বুঝে গেছি। তাহলে বিপ্লবটা শুরু হলো কি করে, বিদ্রোহটা কি কনটেক্সটে কিভাবে শুরু হলো, হঠাৎ করে চলো রাজা তোমার এগেনস্টে আমি লড়াই করছি, মানে তরোয়াল তুলেছি, নট লাইক দ্যাট। ওই যে বলছিলাম, দেখ 1614 খ্রিস্টাব্দে লাস্ট হচ্ছে স্টেট জেনারেলের আহ্বান হয়েছে, 175 বছর কোনো স্টেট জেনারেলের দেখাই নেই। এদিকে ট্যাক্স তো লাগবে, রাজকোষ শূন্য, রাজকোষ কিভাবে ভরা হবে, রাজা সেসব ডিসিশন নিল না, স্টেট জেনারেলের সভা ডাকতেই হবে। তো যে সমস্ত নির্বাচিত সদস্য রয়েছে তাদেরকে নিয়ে, দেখো ভালো করে ডেটগুলো এখানে মাথায় রাখবে, 1789 এর 5ই মে, আমি কিন্তু সেই জুলাইয়ের কথা বলেছিলাম, তো জুলাইয়ে যাওয়ার আগে এই কনটেক্সট গুলো হচ্ছে। 5th অফ মে ভার্সাই নগরীতে, এই ভার্সাই নগরী আরেকটা কারণে তোমাদের পরিচিত, পরবর্তীকালে দেখবে ওই বিশ্বযুদ্ধের পরে ভার্সাইয়ের চুক্তি হয়, যেটা বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা অন্যতম কারণ, ভার্সাই চুক্তি। তো সেই ভার্সাই নগরী, হ্যাঁ, সেখানে স্টেট জেনারেলের আহ্বান ঘটলো, মানে অধিবেশন বসলো, আহ্বান করা হলো। তো তিনটে সম্প্রদায় এখানে আমরা জানি, একটা মানে এরকম মুখোমুখি দুটো সেট অফ বসার জায়গা ছিল, এদিকে ফার্স্ট এস্টেট বসেছে, এদিকে সেকেন্ড এস্টেট বসেছে, আর পিছন দিকে থার্ড এস্টেটের সদস্যরা দাঁড়িয়ে রয়েছে হলটাতে। এবার ওরা হচ্ছে ফার্স্ট আর সেকেন্ড এস্টেটের মানে ডাবলেরও বেশি, অর্ধেক লোক ঢুকতে পারেনি, হাজারে হাজারে চিঠি পাঠিয়েছে নানান দাবি দাওয়া জানিয়ে, এরকম একটা ব্যাপার। এবার যে ইস্যুটাকে নিয়ে ভোট হবে, ধর একটা পার্টিকুলার ট্যাক্সকে নিয়ে ভোট হচ্ছে, সিস্টেম কি ছিল যে ফার্স্ট এস্টেটের একটা ভোট, সেকেন্ড এস্টেটের একটা ভোট, থার্ড এস্টেটের একটা ভোট। এদিকে থার্ড এস্টেটের তো সদস্য সংখ্যা সব থেকে বেশি, মেম্বার যদি দেখি অনেক বেশি, মানে দেশের হচ্ছে যে প্রায় 97% যারা দখল করে আছে। এবার ধর কোনো একটা ট্যাক্স চালু করা হবে নাকি সে নিয়ে ভোট হলো, সেই ট্যাক্সটা যখন এখান থেকে একজন ভোট দেবে যে না এরা এটা থার্ড এস্টেটই দেবে, এবং এখান থেকেও একজন ভোট দেবে থার্ড এস্টেটই দেবে, তাহলে বেশি ভোটটা কি হলো, 1 আর 2 মিলিয়ে ফার্স্ট আর সেকেন্ড এস্টেটের ভোটটাই মিলে গেল, থার্ড এস্টেটকে ট্যাক্সটা দিতে হবে, এদের কথার আলটিমেটলি কোনো ভ্যালু থাকলো না। তখন এরা দাবি করলো ভোটের এই সিস্টেমটা আমরা বদলাই, যে আমাদের এখন যেমন হয় বিভিন্ন জায়গা থেকে আলাদা আলাদা করে মেম্বার চুজ করা হবে এবং মাথা পিছু ভোটদান হবে। হ্যাঁ, বলছে যে জাতীয় সভার সদস্যরা মাথা পিছু নয়, সম্প্রদায় পিছু 3টে সম্প্রদায় 3টে ভোটদানের অধিকারী ছিল। হ্যাঁ, বিশেষ সুবিধাভোগী শ্রেণী, যাজক এবং অভিজাতদের স্বার্থ একই রকম হওয়ায় তাদের মিলিত ভোট হতো দুটো, এবং তৃতীয় স্টেট তার মানে কি অলওয়েজ হেরে যাবে। এরা এটাই বদলাতে বললো, এই সিস্টেমটাকে বদল করা হোক। তো দেখ 1789 খ্রিস্টাব্দের 5ই মে স্টেট জেনারেল বা জাতীয় সভার অধিবেশন স্টার্ট হলো। জাতীয় সভার অধিবেশনে তৃতীয় সম্প্রদায়ের সদস্যরা সব সম্প্রদায়ের সদস্যদের একই কক্ষে বসা সম্প্রদায়গত ভোটের পরিবর্তে কি বললো, এই পয়েন্টটা নিয়ে বিদ্রোহ শুরু হলো, মাথা পিছু ভোটাধিকার, যে আলাদা আলাদা মেম্বার কিছু চুজ করা হোক, জায়গা বিশেষে আলাদা আলাদা করে প্রত্যেকটা সম্প্রদায় থেকে যে মেম্বারদের চুজ করা হবে সেখানে মাথা পিছু ভোট দিক। কিন্তু এরা তো জানে মাথা পিছু ভোট যখনই নিয়ে আসবো আমরা হেরে যাবো, আমাদের জনসংখ্যা তো প্রচুর কম। রাজি হলো না মাথা পিছু ভোটে, কিছুতেই রাজি নয়। কি হলো, কত তারিখ থেকে শুরু হয়েছিল ঘটনা, 5ই মে মনে থাকে যেন। তো তখন এইরকম কনটেক্সটে যখন এরা মানে রাজি হচ্ছে না, প্রথম
বা দ্বিতীয় এস্টেট, এরা সবাই বলছে যে না, এটা তো মেনে নেওয়া যাবে না, তাহলে তো আখেরে ওদেরই লস হয়ে যাবে, তাই না? বুঝতে পারছিস তো ব্যাপারটা? হ্যাঁ, তো বেরিয়ে যাচ্ছে। নিজেদের স্বার্থ নষ্ট হওয়ার ভয় এরা যখন মেনে নিল না, তখন এই যে মানুষগুলোর নাম এখানে আছে দেখ, মিরাবো, আবেসিয়েস, তাই তো? মিরাবো ও আবেসিয়েস এর নেতৃত্বে নিকটবর্তী টেনিস কোর্টের মাঠে এরা সমবেত হয়। মানে এরা কিন্তু তাহলে স্টেট জেনারেলের সভা ছেড়ে দেখ বেরিয়ে গেল, তাই তো? স্টেট জেনারেলে দেখতে পাচ্ছি সভা ছেড়ে এরা বেরিয়ে গেল। সভা ছেড়ে বেরিয়ে কি করলো সেটা আমাদের বুঝতে হবে। এরা বেসিক্যালি অনেক আগেই মিরাবো, আবেসিয়েস এরা হচ্ছে থার্ড স্টেটের মধ্যে একটা পার্টি তৈরি করেছিল। একটা পার্টি তৈরি করেছিল একত্রিত করে মানুষকে, এবং এই সম্প্রদায়ের আরো মানুষ যোগ দিতে থাকে এই সময়, এবং এরা নিজেদেরকে একটা জাতীয় সভা বলে ঘোষণা করে। কি করে? এই টেনিস কোর্ট ওঠের আগে একটা ব্যাকগ্রাউন্ডটা বলি। এই যে এদের নিয়ে যে পার্টিটা ছিল, এরা বলে নিজেদেরকে জাতীয় সভা বলে অলরেডি ঘোষণা করে দেয় যে আমরাই হচ্ছে জাতীয় সভা, এবং একটা কনস্টিটিউশন তৈরি হবে, এই কনটেক্সটেই সেটা বলবো। এই হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি বা জাতীয় সভার সূচনা আর কি। এবং তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা তখন নিজেদেরকেই বলে যে আমরাই হচ্ছে ফ্রান্সের জাতীয় সভা। জাতীয় সভা মিরাবো আবেসিয়েস এর নেতৃত্বে তাহলে শুরু হচ্ছে, এবং কারা জাতীয় সভা? জাতীয় সভা হচ্ছে থার্ড স্টেটের যে মেম্বাররা, তারাই জাতীয় সভা বলছে নিজেদেরকে। থার্ড স্টেটের মেম্বাররা নিজেদেরকে বলছে জাতীয় সভা। কেমন? চলো। 20শে জুন 1789 ঘটনা। ওরা যখন একটা সভাতে যোগ দিতে গেল, জাতীয় সভার সদস্যরা মিলিত হলো, দেখলো যে সভা কক্ষটাকেই তালা বন্ধ করে দেওয়া হয়েছে। কি করবে? ওরা আরো ক্ষুব্ধ হলো, আরো রেগে গেল। ঘটনার কনটেক্সট চলছে, ঠিক এই সময় এরা টেনিস কোর্টে, সামনাসামনি একটা টেনিস কোর্টে মিলিত হয়, শপথ নেয়। কি না শপথ নেয় দেখো, এখানে প্রত্যেকটা লাইন দিয়ে দিয়েছি। ফ্রান্সের জন্য যতক্ষণ না নতুন একটা কনস্টিটিউশন তৈরি হবে, সংবিধান তৈরি হবে, আইন এর একটা বই তৈরি হবে, ততদিন তারা ঐক্যবদ্ধভাবে রাজার বিরুদ্ধে কাজ চালিয়ে যাবে। এবং তাহলে এই জাতীয় সভা থেকেই যে ওথটা নেওয়া হলো সেটা হচ্ছে নোন অ্যাজ টেনিস কোর্ট ওথ। টেনিস কোর্টের ওথ, টেনিস কোর্ট ওথ বা টেনিস কোর্টের শপথ, ঠিক আছে? এবং টেনিস কোর্টের শপথটা কি শপথ? না, এরা হচ্ছে নতুন সংবিধান তৈরি করবে, মানুষের জন্য রাইট নিয়ে আসবে, এবং এদের সংবিধানটাকে ফলো করতে হবে। এটাই হচ্ছে টেনিস কোর্টের শপথ। তাহলে মানে ভার্সাই এ মিলিত হয়েছিল, জাতীয় সভার তারপরে গঠিত হয়েছিল, তারপরে টেনিস কোর্টের শপথ হয়েছিল। এই তিনটে পার্টে ঘটনাটাকে বিভক্ত করলাম আপাতত কোর্স অফ দ্য ওয়ার্ল্ড। এরপরে দেখবো এই যে ঘটনাটা, বাস্তিল দুর্গের পতন কেন হলো। হ্যাঁ, তো এরও একটা কনটেক্সট আছে, যেগুলো আছে আমি লাইন বাই লাইন তো যাবোই, অনেকে লাইন বাই লাইন না গেলে একটুখানি কনফিউজ হয়ে যাও। এই জায়গাটা থেকেই আমি আরেকবার যাই, কনটেক্সটটা একটুখানি তোদেরকে বলে দিই। সেটা হচ্ছে যে কোন সময়ের কথা এটা পড়ছিলাম, মনে আছে তো? জুন মাসের ঘটনা। তো 23শে জুন নাগাদ রাজা কিছু দাবি দাওয়া স্বীকার করে নেয়, ঠিক আছে? এই ঘটনার কনটেক্সট ধরেই বলি, এরপরে যেটা ঘটছে 23rd জুন রাজা কিছু দাবি দাওয়া মেনে নেয়, দাবি দাওয়া মেনে নেন, ঠিক আছে? রাইট হলো এখানে। তো সেইখানে তোমার দেখা যায় যে দাবি দাওয়া তো অল্প কিছু মেনে নেয়, কিন্তু বাকি লোকেরা আরো দাবি করতে থাকে। তৃতীয় সম্প্রদায় সবার তখন মানে প্রচুর দাবি দাওয়া উপচে পড়ছে, এত দিনের একটা ক্ষোভ, বুঝতে পারছো তো? তো বুর্জোয়া শ্রেণী আর কি ক্ষোভে ফেটে পড়ছে, তার সামনে রাজা তখন নতি স্বীকার করে।
এই ঘটনাটাকে বেসিক্যালি বলা হয় এই সময় বুর্জোয়া বিপ্লব। বুর্জোয়াদের একটা বিপ্লব এখানটায় শুরু হয়, মানে মধ্যবিত্ত এই যে শ্রেণী তাদের একটা বিপ্লব হয়, বুর্জোয়া বিপ্লব। ঠিক আছে, এটুকু সবার কাছে পরিষ্কার। আমি একদম ধরে ধরে ঘটনার কনটেক্সট গুলো পরপর বলে যাচ্ছি যে কি কি হয়েছিল, তাহলে বাস্তিল দুর্গের পতনটা বুঝতে পারবি হঠাৎ করে কেন হলো। এবার দেখ, এবার এখানের সাথে মেলা এই যে ষোড়শ লুই তৃতীয় সম্প্রদায়ের, মানে এই থার্ড এস্টেটে যে পার্টিকুলারলি বুর্জোয়াদের মৌলিক দাবি কিছুটা মেনে নিয়েছিল, তো তাতে প্যারিসের সাধারণ মানুষ উল্লসিত হয়ে ওঠে। তারা ভাবে যে আরো বাকি দাবিগুলো তাহলে এবার মানতে হবে রাজাকে, চাপে পড়ে। তো বুর্জোয়াদের রাজা তো মেনে নিয়েছে, কিন্তু তো মনে মনে তো ভাবছে এদেরকে দমন করতে হবে। বুর্জোয়াদের দমনের জন্য অলরেডি ও কিছু সেনা মোতায়েন করেছিল। ক্লিয়ার? বুর্জোয়াদের দমনের জন্য সেনা মোতায়েন করা হয়, সেনা মোতায়েন করা হয়। ঠিক হ্যাঁ, ইজ ইট ক্লিয়ার? এই কথাটা যখন জানতে পারলো যে রাজার ট্রুপস আসছে বিভিন্ন জায়গায়, তখন পরিস্থিতি আরো জটিল হয়ে গেল। এই খবরটা যখন রটে গেল, তখন দেখ হচ্ছে কি, গ্রামের হাজার হাজার মানুষ খাদ্যের দাবিতে সবাই প্যারিসের রাস্তায় চলে এলো। সর্বহারা মানুষ যারা ওই সাকুলত শ্রেণী, তাদের পক্ষে সবাই একসাথে যোগ দিল। তো এই পরিস্থিতিতে অবস্থা একেবারে হাতের বাইরে চলে যায়, রাস্তায় রাস্তায় ব্যারিকেড তৈরি হয়। আর আমরা আগেই বলেছিলাম যে ফ্রান্সের স্বৈর শাসনের প্রতীক, বলেছিলাম ডেসপটিজমের প্রতীক, তাই তো? ডেসপটিজম মানেই হচ্ছে স্বৈর শাসন। কুখ্যাত এই বাস্তিল দুর্গে সেই সময় বিনা বিচারে বহু মানুষকে আটকে রাখা হতো আগে থেকে। এই ঘটনার কনটেক্সটে সেই দিন যে প্রচুর মানুষ ছিল তা নয়, কিন্তু ওই যে রাজা স্বৈরতন্ত্রের প্রতীককে ভাঙবো, এই একটা উন্মাদনা মানুষের মধ্যে কাজ করছিল। তো তখন বাস্তিল দুর্গে বিনা বিচারে বহু মানুষ বন্দী ছিল। আর প্যারিসের উত্তেজিত জনতা 14ই জুলাই বাস্তিল দুর্গের কারারক্ষীদের হত্যা করে দুর্গ ধ্বংস করে। এমনকি এরা সভেনিয়ার হিসেবে বাড়িতে রাখার জন্য বাস্তিল দুর্গে ছোট ছোট পার্ট ভেঙে নিয়ে গিয়েছিল নিজেদের বাড়িতে, যে শেষ পর্যন্ত মানে যুদ্ধে জয় হওয়ার মতন একটা ব্যাপার, বুঝতে পারছিস? তো এটা একটা মানে বিশাল সুদূর প্রসারী ঘটনা, বিদ্রোহের সূচনা এটাকে মেন ধরা হয় আর কি। বুর্জোয়ারা প্যারিস শহর দখল করে নেয়, এখানে একটা পৌর শাসন তৈরি হয়, যেটাকে প্যারি কমিউনও বলতে পারিস বা পৌর বিপ্লব। এর সাথে সাথেই রিলেটেড যেটা প্যারি কমিউন বা পৌর বিপ্লব, যেটা 14ই জুলাইয়ের ঘটনা। ঠিক আছে, বুর্জোয়া শ্রেণী এটা একটা অন্যতম ভাবে অংশ নিয়েছিল। বুর্জোয়া শিক্ষিত শ্রেণী তো লাগেই একটা বিদ্রোহকে পরিচালনা করতে, তার সাথে সাধারণ মানুষ বা কৃষক সাকুলত, এদের ভূমিকাও কিছু কম ছিল না। ঠিক আছে, বুর্জোয়া কারা, পৌর বিপ্লব কোনটা, কিভাবে বাস্তিল দুর্গের পতন হলো, কবে হলো, সাকুলত কাদের বলে, এরকম লাতর্ডি ক্যাসে কি, প্রত্যেকটা জায়গাকে কিন্তু তোমাদের মনে রাখতে হচ্ছে। আচ্ছা, তো এরপরে যেটা হয়েছিল যে এর সময় থেকে তাহলে মানে রাজার যে পতন ঘটছে, তখন থেকে ফ্রান্সে ঠিক কি চেঞ্জেস আসছে, এটাও আমরা আরেকটা পার্ট যেটা খুব ডিটেলসে আমাদের বুঝতে হবে। জিরোন্ডিন ও জ্যাকোবিনদের দ্বন্দ্ব। এই জিরোন্ডিন কারা, জ্যাকোবিনি বা কারা? ভালো করে বুঝে নাও। দেখো, রাজার সঙ্গে তৃতীয় সম্প্রদায়ের দ্বন্দ্বের ক্ষেত্রে দক্ষিণপন্থী জিরোন্ডিন ও বামপন্থী জ্যাকোবিন দলের বিশেষ ভূমিকা ছিল। দুটো হচ্ছে খুব আলাদা মতাদর্শের, একটা ডানপন্থী বা দক্ষিণপন্থী যাদেরকে বলছে হচ্ছে জিরোন্ডিন, এবং বামপন্থী হচ্ছে জ্যাকোবিন। ঠিক আছে, তৃতীয় সম্প্রদায়ের যে থার্ড এস্টেটের মানুষ, তারা জিরোন্ডিনদের প্রতি এবং সাকুলত মানে যারা সর্বহারা, যারা একেবারেই দরিদ্র, একেবারেই না খেতে পাওয়া হ্যাভনর্সদের দলে, তারা হচ্ছে বেশি জ্যাকোবিনদের সাপোর্ট করতো। তাহলে কাইন্ড অফ দুটো পার্টি এখানে তৈরি হয়ে গেছিল, এটা থেকে আমরা বুঝতে পারছি। যারা বুঝতে পারছিস না চিন্তা করিস না, মন দিয়ে শোন, আমি ডিটেলসে বলছি, একদম বুঝতে পারবি। জ্যাকোবিন আর জিরোন্ডিন বলে দুটো দল ছিল। এখানে মনে রাখবি যে জিরোন্ডিনদের সাপোর্ট করতো মোটামুটি শিক্ষিত মানুষেরা, শিক্ষিত মানুষদের একটা পার্টি,
আর জ্যাকোবিনদের হচ্ছে সর্বহারা একেবারে গরিব মানুষ, সবাই হচ্ছে এদেরকে সাপোর্ট করছে। তো জ্যাকোবিন দলের নেতৃত্বে উত্তেজিত জনতা রাজপ্রাসাদ আক্রমণ করে। জুলাইয়ের ঘটনা বলেছি, এরপরে দেখ 10 আগস্ট 1792-তে রাজার দেহরক্ষীদের হত্যা করে। আচ্ছা, তার আগে একটা জিনিস বলবো, এই ব্যাপারটা বোঝার আগে আরেকটা ব্যাপার বোঝ, তাহলে আরো ক্লিয়ার হবে। 1789 থেকে কি করে 92-তে চলে গেলাম, তার মাঝখানের কনটেক্সট তো তাহলে কিছুটা বলতে হয় তোদেরকে। সেটা হচ্ছে যে ফ্রেঞ্চ রিভলিউশনের পরে ফ্রান্সে ইমিডিয়েট বেসিসে যেটা হয় সেটা হচ্ছে কনস্টিটিউশনাল মনার্কি চলছিল। মানে এরা যে কনস্টিটিউশনটা বানানোর শপথ নিল, কনস্টিটিউশনটা বানালো, সেটা রাজা ইনিশিয়ালি মেনে নিল। তার মানে কি, এটাকে কি বলবো, সাংবিধানিক রাজতন্ত্র, তাই তো? সাংবিধানিক রাজতন্ত্র। এই সাংবিধানিক রাজতন্ত্র চলছে, কিন্তু রাজা তো ভেতরে ভেতরে অবশ্যই খুশি নয়। সে কিন্তু এই বিষয়টা জানাচ্ছে অস্ট্রিয়া, ফ্রান্স, সার্ডিনিয়া, এই সমস্ত জায়গায়। হ্যাঁ, মানে রাজা এই ব্যাপারটা সম্পর্কে অ্যাওয়্যার করছে। অস্ট্রিয়াতে তো তার নিজের রানী অস্ট্রিয়ার, তাহলে ওর আত্মীয়ই বলা যায়। অস্ট্রিয়া, স্পেন, নেপলস, এই সমস্ত জায়গাগুলো, সার্ডিনিয়া, হ্যাঁ সার্ডিনিয়া, এই সমস্ত জায়গার রাজাদেরকে ফ্রান্সের অবস্থা জানাচ্ছে এবং বলছে যে সাধারণ মানুষদেরকে রুখতে হবে, তা নইলে এরা এতটা ফেরোসাস হয়ে যাচ্ছে যে রাজার ওপর দিয়ে আর কি কাজ করছে, বুঝতে পারছিস তো? তো এই সময় কিন্তু এই দলগুলোই বেসিক্যালি এদেরকে রুখেছিল এবং তারপরে কনস্টিটিউশনাল মনার্কিও আর চলেনি, রাজাকে একেবারে মেরেই ফেলা হয়। তো সেগুলোতে আমি আসছি, চিন্তা করিস না, এটা আতা খাপচা বলবো না, যাই বলবো পুরোটা বলবো, যাতে তোদের একদম মানে সামেটিভ রেডি করাটাই আমাদের উদ্দেশ্য, একটা ওয়ান শট ভিডিওর মাধ্যমে খুব সুন্দর করে। ঠিক আছে, জ্যাকোবিন দলের নেতৃত্বে উত্তেজিত জনতা রাজপ্রাসাদ আক্রমণ করলো 1792-তে। কোন কনটেক্সটে করলো বুঝতে পারছি, সেটা রাজার উপরে অলরেডি ক্ষেপে রাজাকে যে সুযোগটা দিয়েছিল সেটাও অ্যাকসেপ্টেড হয়নি, মানে রাজা নিতে পারেনি। তো রাজা দেহরক্ষীদের হত্যা করে এবং আইনসভা রাজাকে ক্ষমতাচ্যুত করে তাকে টেম্পল দুর্গে বন্দী করে রাখে। ঠিক আছে, ঐতিহাসিক লেফেভার একে দ্বিতীয় ফরাসি বিপ্লব বলে অভিহিত করেন। ফরাসি বিপ্লবের মাঝখানে কনস্টিটিউশনাল মনার্কি মেনে নিলেও পরবর্তীকালে সমস্যার জন্য রাজাকে কিন্তু এখানে টেম্পল দুর্গে বন্দী করে রাখা হলো। টেম্পল দুর্গ মনে রাখবি, ঠিক আছে? তো তারপর রাজার মৃত্যুদণ্ডটা কিভাবে, না সেটা তো সেই তোমার বিখ্যাত গিলোটিন যন্ত্রে, সবেতেই আসছি, ডোন্ট ওয়ারি, একে একে যাব আমরা, একটু একটু করে যাব। তার আগে সংবিধান সভার সেই ব্যাপারটা যেটা যে বলছিলাম, রাজা সংবিধান মেনে নিয়েছে, তাহলে বুঝতে হবে। জাতীয় সভা তো বলেছিল, টেনিস কোর্ট ওতে প্রমিস করেছিল নিজেদেরকে যে আমরা স্টপ হব না যতক্ষণ না আমরা সংবিধান রচনা করছি। তো ফাইনালি 9 জুলাই সংবিধান সভায় রূপান্তরিত হয়। কৃষক শ্রমিকদের প্রতিনিধি সংখ্যা এখানে কিন্তু বেশ কমই ছিল, কারণ এরা পড়াশোনাটা কম জানতো। সংবিধান সভা প্রথম যেটা করে সেটা হচ্ছে সামন্ত প্রথার বিলোপ ঘটায়। সামন্ত প্রথা দীর্ঘদিন ধরে চলে আসা জমিদারি প্রথার মতন একটা প্রথা, যেখানে কিন্তু এরাও অনেকটা বলতে পারিস ওই যাজক শ্রেণীর মতন বা অভিজাত শ্রেণীর মতন প্রচুর প্রচুর ক্ষমতার অধিকারী ছিল, প্রচুর প্রচুর জমি ছিল এদের কাছে। এরা সাধারণ মানুষের উপরে অত্যাচার করত, সার্ফডাম প্রথা ছিল, দাস প্রথা ছিল, এইগুলো অবসান ঘটলো সামন্ত প্রথার সাথে সাথে। এবং এরা আরেকটা কি করলো, ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা। ব্যক্তি নাগরিকের অধিকার ঘোষণা মানে এখানে একটা কিন্তু সমানাধিকার প্রতিষ্ঠার ব্যাপার চলে এলো। ঠিক আছে, সমানাধিকার প্রতিষ্ঠার বিষয় তো চলে আসছে, কিন্তু আদতে কি প্রশ্ন হলো ফ্রান্স এই সময় সমান অধিকার পেয়েছিল? না, এই সময় কারা ট্যাক্স পেয়ার ছিল জানিস? এই সময় ট্যাক্স পেয়ার ছিল হচ্ছে অনলি দ্য প্রপার্টি ওনার, অনলি প্রপার্টি ওনার, যারা অনলি যাদের কাছে সম্পদ রয়েছে, সম্পদের অধিকারী, তারা হচ্ছে শুধুমাত্র সেই সময় তোমার কি করছে না, এই অধিকারগুলো পাচ্ছে, ব্যক্তি নাগরিকের অধিকারগুলো পাচ্ছে। এখানে উইমেন রাইটস কিন্তু ডিনাইড হয়। হ্যাঁ, মেয়েদেরকে সেভাবে রাইটস দেওয়া হয়নি। উইমেন রাইটস পেতে পেতে ফ্রান্সে কেটে যায় অনেকগুলো বছর। উইমেন রাইটস অলসো ডিনাইড, উইমেনদের মহিলাদের মানে ইকুয়াল অধিকার দেওয়া হয়নি।
হ্যাঁ, যারা ট্যাক্স পে করে, তাদের 3 দিনের আর্নিং দিয়ে ট্যাক্স পে করতে পারে, সেই রকম মানুষদেরই অধিকার দেওয়া হয়েছিল। তো তাই নিয়েও বহু বিদ্রোহ হয়। মানে একেবারে যে হুশ করে ডেমোক্রেসি নেমে চলে এসেছিল পরের দিন থেকেই, তা কিন্তু নয়। সেটার একটা স্লো প্রসেস এটার মাধ্যমে শুরু হয়েছিল। এবং ফ্রান্স রিভলিউশন এমন একটা রিভলিউশন যেটা গোটা বিশ্বকে দেখিয়েছিল যে কিভাবে ফরাসি জাতি প্রথম হচ্ছে গণতন্ত্রের পথে হাঁটছে, প্রথম তাদের সিস্টেমের বিরুদ্ধে লড়াই করছে। যেটা ভারতে যখন ন্যাশনালিজম আস্তে আস্তে উন্মেষ ঘটছে, বা ধর জার্মান ঐক্য আন্দোলন বল, গ্রিস ঐক্য আন্দোলন বল, কি যে ঐক্য আন্দোলনই বল, তারা কিন্তু ফ্রান্সকে দেখে ফ্রান্সের পথটাকে অনেকটা বলতে পারিস অনুসরণ করেছিল, ফ্রান্সকে ফলো করেছিল এই দিক থেকে। তাই জন্য সমস্ত বিপ্লবের জননী বলা হয় ফ্রান্সকেই বা ফ্রেঞ্চ রিভলিউশনকে। তাহলে এখানে হলো ব্যক্তি নাগরিকের অধিকার ঘোষণা, এইভাবে তাহলে হয়েছিল, এটা আমরা বুঝতে পারলাম। এবার ওই জিরোন্ডিন জ্যাকোবিনদের ব্যাপার স্যাপারগুলো একটুখানি বলি। হ্যাঁ, তো গণভোটের ভিত্তিতে 1792-তে নতুন আইনসভা গঠিত হয়। এই আইনসভা জাতীয় মহাসভা বা ন্যাশনাল কনভেনশন নামে পরিচিত। ঠিক আছে, একদম নতুন একটা আইনসভা। রাজাকে টেম্পল দুর্গে তো বন্দি অলরেডি করে রাখা হয়েছে, তাই তো। 1791-এ সংবিধান বাতিল হয়ে যায়। 1791-এর সংবিধানেই কিন্তু কনস্টিটিউশনাল মনার্কি ছিল। হ্যাঁ, সাংবিধানিক রাজতন্ত্র এটাতেই কিন্তু ছিল। কিন্তু আমরা কোন সময়ের কথা পড়ছি? এটা সাংবিধানিক রাজতন্ত্রটা কেন রইল না? কারণ বললাম রাজা ভেতরে ভেতরে আবার বিদ্রোহ করার চেষ্টা করলো। সাংবিধানিক রাজতন্ত্র নষ্ট হয়ে গেল কারণ রাজা ভেতরে ভেতরে আবার চেষ্টা করছে বিদ্রোহটাকে করার। হ্যাঁ, এবং 1791-এ সংবিধান বাতিল হয়ে যায়। জাতীয় মহাসভা রাজা ষোড়শ লুইয়ের বিচার শুরু হয়। রাজা ষোড়শ লুইয়ের বিচার হচ্ছে জাতীয় মহাসভায়। তো কি হলো শেষ অব্দি বিচারের ফলাফল কি, কনক্লুশন কি? জ্যাকোবিন আর জিরোন্ডিন দুটো দলের কথা আগেই আমরা পড়ে ফেলেছি এবং কে কাকে সাপোর্ট করছে সেটাও বুঝে ফেলেছি। জ্যাকোবিনরা তার মধ্যে একটু বেশি উগ্র। এরা হচ্ছে কোনো মার্সি টার্সি করবে না, ভীষণ উগ্র। এরা রাজার মৃত্যুদণ্ডের দিকে ঝোঁকে। জ্যাকোবিন নেতা ছিল সেই সময় রোবোস্পিয়ার। এই রোবোস্পিয়ারেরই শাসন চলবে এরপরে, কিন্তু 92 থেকে 93 গোটা একটা বছর মানে ভীত সন্ত্রস্ত করে রেখে দিয়েছিল সাধারণ মানুষকে। মানে প্রচুর মানুষকে হত্যা করেছিল রোবোস্পিয়ার। ম্যাক্সিমিলিয়ান রোবোস্পিয়ার পুরো নাম। হ্যাঁ, দ্য রেইন অফ টেরর, এটা লেড বাই ম্যাক্সিমিলিয়ান রোবোস্পিয়ার। তো জ্যাকোবিন নেতা রোবোস্পিয়ার বলেন যে রাষ্ট্রকে বাঁচতে হলে রাজাকে মরতে হবে, রাষ্ট্রকে যদি বাঁচাতে হয় রাজাকে মরতে হবে। এবং রাজার প্রতি মানুষ এত 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 ক্ষুব্ধ সেই সময় যে মানুষ হচ্ছে যে আর কি করবে, ঠিক আছে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হোক। তো বিচারের নামে প্রহসন কোথাও একটা, মৃত্যুদণ্ডকে যেহেতু নেওয়া হচ্ছে, তো গিলোটিনে এই সময় ডক্টর গিলোটিন বলে একজন, যিনি গিলোটিন মেশিনটা বানিয়েছিলেন যাতে মানুষের কি করা হতো, গিলোটিন যন্ত্র এমন একটা যন্ত্র যেখানে মানুষের শিরচ্ছেদ করা যেত। হ্যাঁ, শিরচ্ছেদ করা যেত, মানে একদম মানে মুন্ডচ্ছেদ করা যাকে বলে গিলোটিনে। ষোড়শ লুইয়ের প্রাণদণ্ড দেওয়া হয় গিলোটিন যন্ত্রে। ষোড়শ লুইয়ের প্রাণদণ্ড হয় কবে না 21-এ, আগে তো টেম্পল দুর্গে বন্দি করে রাখা হয় 92-তে, 93-র 21শে জানুয়ারি 1793 ফাইনালি প্রাণদণ্ড হয় ষোড়শ লুই এবং তার পরিবারের মানে তার স্ত্রী এবং সকলেরই প্রায় প্রাণদণ্ড সেই সময় হয়েছিল। তো এর মাধ্যমে জ্যাকোবিনদের পাওয়ারটা কিন্তু ধীরে ধীরে প্রতিষ্ঠা পাচ্ছে, এটা বুঝতে পারছো? জ্যাকোবিনরা এর মাধ্যমে কিন্তু সন্ত্রাসের শাসন শুরু করছে। 1791 থেকে 93-র কনটেক্সটটা আমরা বুঝতে পারলাম, তাই তো। বিপ্লবী ফ্রান্স আভ্যন্তরীণ বৈদেশিক দুদিক থেকেই কিন্তু এই সময় একটা মানে কি বলবো সংকটের মধ্যে যাচ্ছিল। আচ্ছা, এবার কথা হলো জ্যাকোবিন শাসনটা কি করে শুরু হলো। না, এই মৃত্যুদণ্ডের মধ্যে দিয়ে আমরা একটা জিনিস বুঝতে পাচ্ছি যে জ্যাকোবিনদের পাওয়ার কিন্তু এখানে সব থেকে বেশি পরিমাণে দেখতে পাচ্ছি, তাই না? রাজার ক্ষমতাচ্যুতি যেটা হচ্ছে আগস্ট 1792 এর পর জাতীয় মহাসভা নামক নতুন আইনসভা তৈরি হচ্ছে, কারণ 91-এ যে আইনসভাটা ছিল সেটা বাতিল হয়ে যাচ্ছে, পড়লাম আমরা। এই আইনসভায় বামপন্থী দল জিরোন্ডিন এবং উগ্র বামপন্থী জ্যাকোবিন দলের প্রাধান্য ছিল। এই সংকটময় পরিস্থিতিতে বিপ্লবী ফ্রান্সকে রক্ষার উদ্দেশ্যে জ্যাকোবিন জিরোন্ডিনরা মিলিতভাবে
দেশে এক আপৎকালীন জরুরি শাসন শুরু করে, কারণ রাজাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এখন কিরকম কনস্টিটিউশন চলবে, কিভাবে চলবে, তো এটা জরুরি অবস্থা হিসেবে কনসিডার করা হয় যে শাসন চালানো হবে। 1793 এর 2রা জুন থেকে 1794 এর 27শে জুলাই পর্যন্ত চলা এই শাসনই সন্ত্রাসের রাজন শাসন বা রেইন অফ টেরার নামে পরিচিত, কারণ এদের মনেও ভয় ছিল যে রাজার যে সঙ্গীরা, বিভিন্ন অভিজাত শ্রেণীরা, তারা কিন্তু এই সময় অ্যাক্টিভ থাকতে পারে, তারা দরকার হলে এদেরকে দমনও করতে পারে। সেই কারণে একটা মানে সন্ত্রাস ক্রিয়েট করে রেখেছিল, একটা রেইন অফ টেরার ক্রিয়েট করে রেখেছিল অলওয়েজ সন্ত্রাসের শাসনে। বোঝা যাচ্ছে? কেন হলো এই প্রশ্নটা স্বাভাবিকভাবে মনে আসছে যে এমার্জেন্সি সিচুয়েশন, জরুরি অবস্থার মতন এমন কি হলো যে এখানে জরুরি অবস্থা নিতে হলো? হোয়াটস দ্য রিজন? না দেখো, বলছে 1 নম্বর হচ্ছে কোনো একটা যুদ্ধ, কোনো একটা কিছু, পুরো সিস্টেমটা চেঞ্জ হলে সবার আগে যেটা হবে যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি, মূল্য অস্বাভাবিক বৃদ্ধি, যেমন আমরা ওয়ার্ল্ড ওয়ারের পরে পরে দেখতে পাই বারবার, তাই তো? তার মধ্যে চরম হারে খাদ্যাভাব, খাদ্যের সন্ধানে প্যারিসে বুভুক্ষ মানুষের জমায়েত, দেশে চূড়ান্ত অরাজকতা, দ্রুটি নিয়ে দাঙ্গা টাঙ্গা, এগুলো তো আগেই হয়ে গেছে, সেম কন্ডিশন চলছে, মুদ্রাস্ফীতি হয়েছে, মানুষের ভিড়, বুভুক্ষ মানুষের দুটো খাওয়ার জন্য, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, ফ্রান্সের দুর্যোগের পরিস্থিতিতে দরিদ্র মানুষের একটা বড় অংশ প্রজাতান্ত্রিক সরকারের বিরোধিতা করে, তখন ওই যে মানে তাদের দুটো রুটি চাই দুবেলা, প্রজাতন্ত্র, রাজতন্ত্র, ভোটাধিকার, এসব আমরা বুঝি না, যে রাজা আমাদেরকে দুটো সুবিধা দেবে সেটা আমরা চাই। তো এই জন্য প্রজাতন্ত্র নিয়েও এরা তখন আর কনসার্ন নয়, এদের এই জিনিসগুলো মেটাতে হবে। হ্যাঁ, বহু মানুষ রাজতন্ত্রের সপক্ষে দাঁড়িয়ে বিপ্লবী সরকারের বিরুদ্ধে প্রতি বিপ্লবও শুরু করে, যে না রাজাই ভালো ছিল, এত বিপ্লব, এতে আরো সমস্যা তৈরি হচ্ছে, এসব আমাদের চাই না, রাইট? এইরকম একটা কন্ডিশন। লায়েন্স, বোর্ডে, তুলো, লা ভেন্ডি, ব্রিটানি প্রভৃতি স্থানে নানান রকম বিদ্রোহ এই সময় দেখা দেয়। সাধারণ মানুষ কর প্রদান থেকেও বিরত থাকে অনেক ক্ষেত্রে। সাধারণ মানুষ কর প্রদান থেকে বিরত থাকে। অনেক ক্ষেত্রে এরকমটা হয়, সাধারণ মানুষ হচ্ছে কর প্রদান থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখে। তো দেখো, সন্ত্রাসের শাসন কার্যকর করার উদ্দেশ্যে দেশে নিয়মিত যে সংবিধান, সেটাকে কিন্তু আপাতত স্থগিত রাখা হয়, আপাতত থামিয়ে রাখা হয়, এবং জাতীয় মহাসভা কয়েকটা কমিটির হাতে দেশের যাবতীয় শাসন ক্ষমতা তুলে দেয়। কি সন্ত্রাসের শাসনকে কার্যকরী করার জন্য, মানুষের মনে একটা ভয় তৈরি করার জন্য, তাদের এই অ্যাক্টিভিটিগুলোকে বন্ধ করার জন্য কয়েকটা আলাদা আলাদা ডিপার্টমেন্টে ভাগ করা হয়। নাম্বার 1 বলছে সন্দেহের আইন। এটা মানে যেমন লেটার দ্য ক্যাসে ছিল আগে, এখানে কি করছে যে বিপ্লব বিরোধী সন্দেহে যে কোনো ব্যক্তিকে গ্রেফতার করে বিপ্লবী আদালতে বিচার করা হতো, যে তোমরা প্রতি বিপ্লব তৈরি করবে, চলো আদালতে ভরে নিয়ে যাচ্ছি, আদালতে বিচার হবে, দেখা যাচ্ছে। এবং বিচারে বেশিরভাগ ক্ষেত্রে কি করা হতো জানিস তো, একটা অপপ্রয়োগ গিলোটিন যন্ত্রের। গিলোটিন যন্ত্রে সেই সময় বহু 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 মানুষের, লক্ষ লক্ষ মানুষের প্রাণ গেছে। বিপ্লবের বদ্ধভূমি বলা হচ্ছে, অপরাধীদের প্রকাশ্য রাজপথ দিয়ে বিপ্লবের বদ্ধভূমিতে নিয়ে যাওয়া হতো, ঠিক আছে, এবং সেখানে গিয়ে গিলোটিন যন্ত্রে তাদের শিরচ্ছেদ করা হতো। প্রথমে সন্দেহ করছে, তারপরে এদেরকে বিপ্লবের বদ্ধভূমি মানে সেই পার্টিকুলার জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে এদেরকে গিলোটিন যন্ত্রে শিরচ্ছেদ করে দেওয়া হচ্ছে, এরকম একটা কন্ডিশন, ঠিক আছে। তো বুঝতেই পারছিস যে বিষয়টা। আরো কয়েকটা জিনিস এখানে তোদেরকে বলি, সন্দেহের আইন বা বিপ্লবের বদ্ধভূমি ছাড়া আরো কয়েকটা কনটেক্সট ছিল, যে দেশের শান্তি নিরাপত্তা রক্ষার জন্য কয়েকটা কমিটি ছিল, যেমন ধর এখানে বলা যেতে পারে জননিরাপত্তা কমিটির কথা। জননিরাপত্তা কমিটির কথা বলবো, জননিরাপত্তা কমিটি নামেই বুঝতে পারছিস যে এটা কিন্তু দেশের শান্তি শৃঙ্খলা, ওই পুলিশ এরকম টাইপের রক্ষা করার জন্য একটা কমিটি ছিল, জননিরাপত্তা। আর কি পড়লাম, সন্দেহের আইন, বিপ্লবের বদ্ধভূমি, এছাড়া
ইয়ের কথা বলতে পারি, সাধারণ নিরাপত্তার জন্য পুলিশ বিভাগ ছিল সেই সময়, জনবিপ্লবী আদালত ছিল, অভিযুক্তদের বিচার হতো, বিচারের নামে প্রহসন করে মৃত্যুদণ্ড দেওয়া হতো। তাহলে যেটাকে আমরা বলে থাকি জনবিপ্লবী আদালত, মানে এর পরেই যেটাকে আনা হতো সেটা হচ্ছে আদালতে, জনবিপ্লবী আদালত। হ্যাঁ, আদালতে কিন্তু মানুষকে নিয়ে গিয়ে তারপর বিচার করা হতো, এবং বিচারের নামে সেই সময় প্রহসনই বেশি হতো। প্রচুর প্রচুর মানুষকে গিলোটিনাইজ করা হয়েছে, গিলোটিনে মেরে ফেলা হয়েছে। রাজতন্ত্র চলে যাওয়ার উদ্দেশ্য তো এটা ছিল না যে মানুষ এরকম ভয় ভয় জীবন কাটাবে, একটা মানে স্টেবিলাইজ শাসন আসতে কিন্তু এই সময় অনেকটা দেরি হয়েছিল, এটা আমরা বুঝতে পারছি, তাই তো। এবং দুর্নীতিতে ভরে যায়, কালোবাজারিতে ভরে যায়, এরকম একটা সময়, সেগুলোকেও বন্ধ করার এদের উদ্দেশ্য ছিল, কিন্তু সেটা খুব ক্রুয়েল একটা উপায় এরা অবলম্বন করেছিল। জ্যাকোবিন জিরোন্ডিন মিলিতভাবেই প্রথম এটা করছিল, কিন্তু ধীরে ধীরে দেখা যায় জিরোন্ডিনদের জনপ্রিয়তা হ্রাস পেয়ে জ্যাকোবিনরাই সর্বেসর্বা হয়ে ওঠে। জ্যাকোবিনদের এই সেকশনে একটা কি বলবো একাধিপত্য, যে আমরাই সব, এই ব্যাপারটা কিন্তু ধীরে ধীরে ফুটে উঠছিল। জ্যাকোবিন নেতা কে ছিল দেখ, হিবার্ট, ড্যান্টন, দাঁতো এবং রোবোস্ফিয়ার চূড়ান্ত ক্ষমতার অধিকারী হয়ে ওঠেন। হ্যাঁ, এবং জিরোন্ডিনদের এরা খানিকটা বলতে পারো যে সাইড করে দেয়, জিরোন্ডিনরা এটা থেকে অনেকটা মানে দমন করে দেয়। সন্ত্রাসের শাসনের মেন নেতার নাম কি, ওই যে বলছিলাম, বারবার বলছিলাম যে ম্যাক্সিমিলিয়ান রোবোস্ফিয়ার। হ্যাঁ, ম্যাক্সিমিলিয়ান রোবোস্ফিয়ার, ম্যাক্সিমিলিয়ান রোবোস্ফিয়ার ক্রমে এতটাই নিষ্ঠুর হয়ে ওঠে যে তার নির্দেশে তারই সতীর্থ হিবার্ট এবং ডান্টানকেও হত্যা করা, মানে এক্সট্রিম লেভেলে চলে গেছে, মানে ও কাছের লোকেদেরও আর বিশ্বাস করতে পারছে না, তাদেরকেও হত্যা করার মতন একটা পরিস্থিতিতে চলে গেছিল। ঠিক আছে, ডান্টান আর হিবার্টকেও হত্যা করা হয়। জ্যাকোবিন দলে সেই সময় এই ঘটনার একটা তীব্র প্রতিক্রিয়া দেখা যায়, মানে সবাই কিন্তু ভয় পেতে শুরু করে, তাহলে তো সবাইকে মেরে দেবে, ও একাই থাকবে। এতে আতঙ্কিত হয়ে তখন জ্যাকোবিন দল ডিসিশন নেয়, এবং রোবোস্ফিয়ার আর তার ক্লোজ অ্যাসোসিয়েট যারা ছিল তাদেরকে কিন্তু শেষ পর্যন্ত, মানে ও যেটা করছিল ওকেও সেই গিলোটিন যন্ত্রেই হত্যা করা হলো। 1794 এর 28শে জুলাই এই যে ঘটনা, এটাকে বলে থার্মিডোরীয় প্রতিক্রিয়া। থার্মিডোরীয় প্রতিক্রিয়া কেন? কারণ ও যেটা করছিল তারই প্রতিক্রিয়া কিন্তু ওকে ভুগতে হলো। গিলোটিন যন্ত্রে নিজের কাছের মানুষদেরকেও গিলোটিনাইজ করা, সন্দেহ করে, তাতে করে একটা তীব্র প্রতিক্রিয়া চারিদিকে ছড়িয়ে পড়লো, সকলে ভয় পেয়ে গেল, ভয়ভীত হলো যে এই পরিণতি তো তাহলে আমাদেরও হতে পারে। তাহলে এর আগে সব থেকে ভালো হচ্ছে যে কোনোভাবে রোবোস্ফিয়ারকে থামাতে হবে, এবং থার্মোডোরীয় প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে তাহলে 1793 থেকে যেটা শুরু হয়েছিল রাজার মৃত্যুর পরে 1794 অবধি, এই গোটা সময়টাতে কিন্তু বলবো আমরা সন্ত্রাসের রাজত্ব, এবং এর মধ্যে দিয়ে সন্ত্রাসের শাসনের অবসান হলো। ঠিক আছে, 28শে জুলাই বলতে পারি সেই যে দিনটা, 28শে জুলাই সন্ত্রাসের শাসনের অবসান হলো রোবোস্ফিয়ারের মৃত্যুর মধ্যে দিয়ে। ঠিক আছে। ফরাসি বিপ্লবের আদর্শগুলো বলবো, কিন্তু আদর্শগুলো বলার আগে আমি বোধহয় একটা দিকে কনসেন্ট্রেট করেছিলাম, বলছিলাম, তারপর বললাম যে চল ঘটনাগুলো বলে নিয়ে বলবো। দ্যাট ইজ বৈদেশিক হস্তক্ষেপের ব্যাপারটা ঠিক কি হয়েছিল এর আগে, সেটা একটুখানি তোদেরকে ছোট্ট করে বলে দিই। মানে রাজাকে কেন আবার মানে হত্যা করতে হলো, কি হলো, এই কনটেক্সটটা নালে তোদের ক্লিয়ার হবে না। এই যে বৈদেশিক হস্তক্ষেপের গল্পটা বলছিলাম, আরে দাঁড়া, দেখো এখানে কি বললাম, অস্ট্রিয়ার কথা বলছিলাম, রাজার আত্মীয়রা যেখানে থাকে আর কি, সেই জায়গাগুলো দেখতে হবে আমাদের। অস্ট্রিয়া, সার্ডিনিয়া, তারপরে হচ্ছে এই সমস্ত যে যে জায়গায় রাজার আত্মীয়রা থাকে, সেখানে খবর চলে গেছে যে এই ধরনের একটা বিপ্লব হয়েছে, এটাকে থামাতে হবে, তা নইলে রাজতন্ত্র কিন্তু কোথাও আর থাকবে না। ঠিক আছে, ফরাসি রাজার যে শ্যালক, অস্ট্রিয়ার রাজা ছিল সেই সময় লিওপোল্ড। অস্ট্রিয়া প্রথমে আমি কনসেন্ট্রেট করব, অস্ট্রিয়ার রাজা ছিল লিওপোল্ড। হ্যাঁ, লিওপোল্ড ছিল অস্ট্রিয়ার রাজা। একে
এ হচ্ছে অস্ট্রিয়ার রাজা, ফরাসি রাজার শ্যালক, ফরাসি রাজার শালা আর কি যাকে বলে, শ্যালক সম্পর্কে, কারণ ওই অস্ট্রিয়ার মেয়েকেই তো বিয়ে করেছিল, বারবার বলছি, তাই না? অস্ট্রিয়ার রাজা শ্যালক হচ্ছে লিওপোল্ড। নেক্সট যেটা দেখ, ও তাহলে কি করছে, ফরাসি রাজাকে বাঁচাতে কিন্তু যেটা করেছিল, একটা সশস্ত্র আক্রমণ করার চেষ্টা করেছিল, সশস্ত্র আক্রমণ, রাইট? এবং বাকি জায়গাগুলো একসাথে জোট বাঁধতে চেয়েছিল এই সময়, হ্যাঁ, ফ্রান্সে যা কিছু ঘটছে তার বিরুদ্ধে। এই লিওপোল্ডের যে সশস্ত্র আক্রমণ এবং বাকিদের কাছে দাবি করা যে সশস্ত্র আক্রমণ করতে হবে, এগুলোকে বলা হয় পাদুয়ার ঘোষণা, ঠিক আছে? পাদুয়ার ঘোষণা বলা হয়। এটাই হচ্ছে পাদুয়ার ঘোষণা নামে পরিচিত, রাইট? নেক্সট দেখো আমরা যেটাতে যাব, যে আর কি হলো এই ফেজটাতে। অস্ট্রিয়া ছাড়াও, হ্যাঁ, প্রাশিয়ার নামটা আমি বাদ দিয়েছি, প্রাশিয়ার কথা একটু বলি। প্রাশিয়া যদি দেখি, অস্ট্রিয়া, সার্ডিনিয়া, নেপলাস, প্রাশিয়া, তো প্রাশিয়াতেও সেই সময় কিন্তু সেম একটা সিচুয়েশন চলছিল। প্রাশিয়াও ঘোষণা করে যে সবাই একত্রিত হতে হবে, কিন্তু এদিকে সেই সময় ফ্রান্সে কি চলছে? ফরাসিতে তো আমরা একটা জিনিস দেখলাম যে রাজা ছিল ষোড়শ লুই, আর ষোড়শ লুই মোটামুটি মেনে নিয়েছিল হচ্ছে আইনসভার যে দাবি দাওয়া মেনে নিয়েছিল, একটা সাংবিধানিক রাজতন্ত্র চলছে। কিন্তু ষোড়শ লুইয়ের উপরে তো সেই সময় সাংঘাতিক প্রেসার, ষোড়শ লুইকে প্রেসারাইজ করা হচ্ছে যে যাতে ওদের পক্ষ কোনোভাবেই না নেয়। তো আইনসভার চাপে ষোড়শ লুই উল্টে অস্ট্রিয়ার বিরুদ্ধে তোমার যুদ্ধ ঘোষণা করে দেয়। ষোড়শ লুই কি করে না, অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে বাধ্য হয়। অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তাহলে অস্ট্রিয়া কি ছেড়ে দেবে? আমি বাবু তোমারই ভালোর জন্য বলছিলাম, তুমি আমার বিরুদ্ধে যুদ্ধ করছো। তো অস্ট্রিয়া, প্রাশিয়া এরা সবাই একত্রিত হয়ে ফ্রান্সের এগেনস্টে ন্যাচারালি যুদ্ধ করবে। যুদ্ধ এবং তার বিপ্লব এবং তার প্রতি বিপ্লব বলে যা কিছু থাকে আর কি, ন্যাচারালি সে তো যুদ্ধ করবেই, তাই না? এইরকম একটা সিচুয়েশন তৈরি হলো, ঠিক আছে? কিন্তু প্রাশিয়াও হচ্ছে, এখানেও ষোড়শ লুইয়ের আত্মীয় স্বজন রয়েছে, সেই জন্য প্রাশিয়া থেকেও ঘোষণা করা হয় যে ফরাসি রাজ পরিবারের কিন্তু কোনো ক্ষতি সে অর্থে করা যাবে, ঠিক আছে? যেটাকে বলে ব্রান্সউইক ঘোষণা, কোনোভাবে এদের যেন ক্ষতি না হয়, এটা কিন্তু প্রাশিয়া থেকে জানানো হয়। এইটা একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যেটাতে ষোড়শ লুইকে আরো ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। প্রাশিয়ার থেকে হয়েছিল ব্রান্সউইক ঘোষণা, ব্রান্সউইক ঘোষণা, রাইট? চল, তাহলে বুঝে গেলে কনটেক্সটটা মাঝখানে কি চলছিল। এবার হচ্ছে ফরাসি বিপ্লবের আমরা একদম মানে শেষের ভাগে চলে এসেছি। খুব ছোট করে আমি একদম মানে ক্রিস্প টু দা পয়েন্ট বোঝানোর চেষ্টা করলাম, প্রত্যেকটা জায়গা ধরে ধরে, যাতে তোদের পরীক্ষার আগে ভীষণ রকম উপকার হয়। তো দেখ, ফরাসি বিপ্লবের আদর্শের বৃহত্তম প্রভাব সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। ফরাসি বিপ্লবের দ্বারা এটা প্রমাণিত হয়, এই যে সাম্য, আমরা যে বারবার ইকুয়ালিটির কথা বলি, আমরা যে স্বাধীনতার কথা বলি, এগুলো আদর্শগুলো এলো কোথা থেকে? সবকিছুরই উৎস হচ্ছে ফরাসি বিপ্লব থেকে, কেমন? ফরাসি বিপ্লবের মাধ্যমে প্রমাণিত হয় যে জনগণই হচ্ছে দেশের সার্বভৌম ক্ষমতার উৎস। হ্যাঁ, মানে জনগণই হচ্ছে আসল। আমরা যদি গণতন্ত্র দেখি, গণতন্ত্রেও তো জনগণই হচ্ছে মূল কথা, তারাই ভোট দেবে, তারাই দরকার হলে ক্ষমতায় আনবে, তারাই সরাবে। তাহলে সার্বভৌম সমস্ত স্টেটের ক্ষমতার উৎস যে জনগণ, এটা মানুষের কাছে পৌঁছে দিল ফরাসি বিপ্লব। হ্যাঁ, এবং প্রত্যেকটা জনগণের জন্য সাম্য, ইকুয়ালিটির কথা বলা হলো। হ্যাঁ, ইকুয়ালিটি, এই তিনটে ওয়ার্ড এখান থেকে ফেমাস হলো। ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি অ্যান্ড হচ্ছে ইন্ডিপেন্ডেন্স তো বটে, ডেমোক্রেসি,
এই জিনিসগুলো এখানে ফেমাস হচ্ছে। সাম্য, ঐতিহাসিক কোবান বলেছেন যে জনগণের মধ্যে সাম্য প্রতিষ্ঠা করা ছিল ফরাসি বিপ্লবের মূল লক্ষ্য, ইকুয়ালিটি প্রত্যেকটা জনগণের মধ্যে। মানে এই যে সোসাইটাল যে ডিভিশন, সোসাইটাল যে ইনইকুয়ালিটি, সমাজের যে 3 ভাগে বিভক্ত হওয়া, ফার্স্ট সেকেন্ড থার্ড এস্টেট, এটা আর রইল না, সবটা এক হয়ে গেল, ফরাসি জনগণ এক হয়ে গেল। মৈত্রী, ফরাসি বিপ্লব বিশ্বের সামনে মৈত্রী সুমোহন আদর্শ তুলে ধরে। মানুষে মানুষে কোনো বিভেদ নেই, মানে তুমি যাজক মানে তোমার কোনো এক্সট্রা পাওয়ার আছে, ভগবান তোমাকে পাঠিয়ে দিয়েছে, এগুলো নয়। আসলে প্রত্যেকটা মানুষ হচ্ছে একই, এই ব্যাপারটাকে এনে দিল। এবং যেটা আমি বলছিলাম ফ্র্যাটার্নিটি, মানে ভ্রাতৃত্ববোধের বন্ধনে আবদ্ধ করলো। ঠিক আছে, স্বাধীনতা যদি দেখি, মানুষের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের স্বাধীনতা, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের ইন্ডিপেন্ডেন্সের কথা বলা হচ্ছে এখানে। আমরা আজকে যেটা জানি যে রাইট টু ইকুয়ালিটি, রাইট টু স্পিচ, রাইট টু এডুকেশন, রাইট টু প্র্যাকটিস আওয়ার ওন রিলিজিয়ন, দ্যাট অল মানুষের এক একটা ইন্ডিভিজুয়ালের স্বাধীনতা, সেটাকে প্রথমবার স্বীকৃতি দিল। বিপ্লব বিশ্ববাসীর সামনে ঘোষণা করে স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। ইয়েস, স্বাধীনতা হচ্ছে মানুষের জন্মগত অধিকার, ইনহেরিট করা জন্মের পরেই, এটা কেউ কাউকে দিয়ে দিতে পারে না, এটা আলাদা কিছু নয় যেটা আলাদা করে কোনো জায়গায় লেখা থাকবে, কোনো কিছু থাকবে। এবার আমাদের সিভিল রাইটস আমরা না পেলে তখন আমরা কোর্টে যেতে পারি, জুডিশিয়ারির পার্টে যেগুলো আছে সেটা আলাদা বিষয়। হ্যাঁ, তো আর কি কি হয়েছিল এই সময়? সামন্ত প্রথার বিলোপ ঘটেছিল। মানে কনটেক্সটটা যদি আরেকবার দেখি, বিপ্লবটা কি কি করলো, কি কি বিষয়কে ত্বরান্বিত করলো, তাহলে আমরা এটা দেখতে পাবো যে ফ্রান্সের জন্য একটা নতুন সংবিধান রচনার উদ্দেশ্যে ফরাসি স্টেট জেনারেল বা জাতীয় সভা 1789 এর 9 জুলাই সংবিধান সভায় রূপান্তরিত হয়। তাই তো হলো, তাই না? টেনিস কোর্টের ওথ, সেখান থেকে সংবিধান সভা 4 আগস্ট 1789 এ এসে ফ্রান্সের সামন্ত প্রথার অবসান ঘোষণা করে। সামন্ত প্রথাকে তোরা এটা বোঝ যে এটা অনেকটা জমিদারি প্রথার মতন। হ্যাঁ, আমাদের ভারতের সাথে যদি তুলনা করি তাহলে এই এক একজন সামন্ত প্রভু বিরাট ম্যানার হাউসের অধিকারী ছিল, বড় বড় ম্যানার হাউস ছিল এদের, ম্যানার, এবং এখানে বিশাল চাষবাস হতো, এখানে কৃষক, তারপরে হচ্ছে সার্ফডাম প্রথা ছিল, নিযুক্ত হতো, এদের নিজস্ব সৈন্যবাহিনী থাকতো, এরাও অনেকটা ছোটখাটো রাজার মতন হয়ে উঠেছিল, মানুষের উপর অত্যাচার করা, প্রচুর জমি গ্রাস করে রাখা, এগুলোর অবসান ঘটে। হ্যাঁ, দেখ, ফ্রান্সের সামন্ত প্রথার বিলুপ্ত ঘটে সংবিধান সভা অনুযায়ী। ভূমিদাস প্রথার অবসান ঘটানো হয়। ভূমিদাস প্রথাটা কি? ভূমিদাস মানে ওই যে সার্ফডামের কথা বারবার বলছিলাম যে এই প্রথাতে যুক্ত ছিল সার্ফডাম প্রথা, যে মানে বিনা টাকায় বিনা বেতনে যারা কাজ করে, ভূমির দাস হিসেবে থাকে, হ্যাঁ, যাবতীয় সামন্ত প্রভুদের আন্ডারে কাজ করে দিত, এরা হচ্ছে ভূমিদাস। সামন্ত কর, সামন্তদের আলাদা করে কর দিতে হবে, করভি বা এই যে বেগার খাটা, করভি কাকে বলে এটা কিন্তু প্রশ্নে আসতে পারে, বেগার খাটা, টাইথ বা ধর্ম কর আদায় প্রভৃতি নিষিদ্ধ হয়। আর একটা কি বলেছে, টেইল, যেটা হচ্ছে রাজাকে দিতে হতো, মনার্কে। সামন্ত শ্রেণীর বিশেষ অধিকার বিলুপ্ত হয়, এরা আলাদা করে আর কোনো স্পেশালি ট্রিটেড সেকশন হিসেবে গণ্য করা হবে না। আইনের সাম্য, হ্যাঁ, প্রত্যেকের আইনের সাম্য ও ধর্মীয় স্বাধীনতা স্বীকৃত হয় যে প্রত্যেকের ধর্ম পালনের, নিজ ধর্ম পালনের একটা স্বাধীনতা রয়েছে, এবং আইনের চোখেও সবাই হচ্ছে সমান, সবাই হচ্ছে ইকুয়াল, এইটা কিন্তু মেনে নেওয়া হয় এর মাধ্যমেই। বোঝা গেল? তাহলে কি কি উপকার হলো, কি কি চেঞ্জেস হলো মাঝখানের ফেজটাতে, সেটা আমরা বুঝেছি। কনটেক্সট গুলো ধরে ধরে পড়তে হবে, দরকার হলে তোমরা যখন পড়ছো তখন চ্যাপ্টারটাকে ভেঙে দুভাগে পড়ো, এবং লেকচার শুনতে শুনতেও পড়তে পারো, সেটাও তোমাদের হেল্প হবে মাঝখানে, তাই না? আচ্ছা, এবার হচ্ছে নাগরিকের অধিকার ঘোষণা, সেটা আমরা দেখবো যে নাগরিকের অধিকার ঘোষণার মাধ্যমে তাহলে কি হলো। ঠিক আছে, যে 1789 এর এই যে কনটেক্সট চলছে 26শে আগস্ট, তখন এই সংবিধান সভা থেকেই মানুষ ও নাগরিকের অধিকারপত্র ঘোষণা প্রকাশ করে। ইংল্যান্ডের বিল অফ রাইটস এর অনুকরণে, হ্যাঁ, রচিত এই ঘোষণাপত্রের মাধ্যমে শুধু ফরাসি জাতির নয়, সমগ্র মানব জাতির অধিকার ঘোষিত হয়। হ্যাঁ, এই সংবিধান সভা 1789 থেকে 1791 খ্রিস্টাব্দ 2 বছর পরিশ্রম করে ফ্রান্সের জন্য নতুন সংবিধান রচনা করে।
আচ্ছা, সেটা তো বুঝলাম, সংবিধান রচনা করলো, মানবাধিকার নিয়ে আসলো, কিন্তু সেই সংবিধানে কি কি পয়েন্টকে ইনক্লুড করা হলো সেটা আমরা বুঝে নেব। না, দেশে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করে। নিয়মতান্ত্রিক রাজতন্ত্র মানে রাজা এবার থেকে থাকবে সংবিধানের অধীনে, সংবিধানের অধীনে রাজা থাকবে। সংবিধানের অধীনে, আগে সংবিধান, তার নিচে রাজা, রাজতন্ত্র। হ্যাঁ, রাজার যে মেন ক্ষমতা ছিল যা ইচ্ছে করতে পারবো তা নয়, সংবিধানের নিয়ম অনুযায়ী রাজাকেও চলতে হবে, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, রাইট। নেক্সট দেখো, রাজার হাতে শুধু শাসন বিভাগের দায়িত্ব থাকবে, যে শাসনটা আপনি করবেন। আমি যথা ইচ্ছে প্রজার সমস্ত টাকাকে নিজের পারপাসে খরচ করে দেবো, বিলাসিতা করব, সেটা চলবে না। কর থেকে সমস্ত কিছু জনগণের ডিসিশন হবে, সংবিধান সভার ডিসিশন হবে। তার যে ব্যক্তিগত সম্পত্তি সেটাও কিন্তু বাজেয়াপ্ত করা হয়, কারণ বিশাল সম্পত্তির অধিকারী ছিল। ওর ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত করলেই মোটামুটি ভাবে ফ্রান্সে যে টাকা পয়সার গ্যাপটা ছিল, ডেপটা ছিল, সেটা অনেকটা পূরণ হয়ে যাওয়ার উচিত ছিল। তার ব্যক্তিগত খরচের জন্য বছরে কত একটা রাজাও হচ্ছে মাইনে পাবে এবার থেকে 25 মিলিয়ন লিভ্রো ভাতা প্রদানের ব্যবস্থা করা হয়। ইটস কাইন্ড অফ পেনশন, কাইন্ড অফ স্যালারি, যেটা রাজাকে দেওয়া হচ্ছে সংবিধান সভা থেকে। রাজা যা খুশি জনগণের টাকাকে, জনগণের ট্যাক্সকে ইচ্ছে মতন ব্যবহার করতে পারছেন না। 745 জন সদস্য বিশিষ্ট একটা এক কক্ষ বিশিষ্ট আইনসভা তৈরি হয়, যেমন আমাদের পার্লামেন্ট আছে, কেমন এরকম একটা আইনসভা তৈরি হয়, যেখানে আইন রচনা, তারপরে হচ্ছে প্রত্যেক বছরে যেমন বাজেট পেশ হয়, আমাদের জানি আমরা বাজেটের ব্যাপারটা, সেরকম এখান থেকে বাজেট পেশ হবে, সেখানে অর্থ বরাদ্দ, কোন খাতে কি অর্থ ব্যয় করা হবে সেটা, বিদেশ নীতি পরিচালনায় এইগুলো ঠিক করা হবে। তাহলে একটা প্রপার সংবিধান তৈরি করার চেষ্টা কিন্তু এর মাধ্যমে করা হলো, রাজাকেও তার আন্ডারে না আনা হলো। কত সাল অব্দি পড়ছি এটা আমরা? 91 অব্দি চেষ্টা করে আনা হয়েছে, কারণ আমরা জানি 92 থেকে আবার সেটা চলে যাচ্ছে। সম্পত্তির পরিমাণের ভিত্তিতে জনগণকে কিন্তু নাগরিক, বললাম নাগরিক অধিকার নীতির কয়েকটা লুপহোলস ছিল, কয়েকটা ভালো দিক যেমন কয়েকটা খারাপ দিক। কারণ সমস্ত কিছু বিগিনিং এ যে সব সংস্কার হয়ে যায় তা কিন্তু নয়, আগের থেকে খানিকটা ভালো হলো, কিন্তু তখনও ওমা নাগরিককে আবার দুভাগে ভাগ করছে, প্যাসিভ অ্যান্ড অ্যাক্টিভ। হাউ ইটস পসিবল? সক্রিয় নাগরিক মানে হচ্ছে যারা তোর অ্যাক্টিভ, ঠিক আছে, এবং নিষ্ক্রিয় মানে যারা হচ্ছে প্যাসিভ, ঠিক আছে, এই দুটো ভাগে ভাগ করা হয়। যারা সক্রিয় তারাই ভোট দিতে পারবে, ভোটাধিকার তাদের হাতেই থাকবে। ফ্রান্সের যে পুরনো প্রদেশ সেগুলোকে বাতিল করে দেশকে 83টি ডিপার্টমেন্ট বা প্রদেশে বিভক্ত করা হয়। ফ্রান্সের পুরনো প্রদেশগুলোকে বাতিল করে 83টা টোটাল ডিপার্টমেন্ট করা হয়। মানে কি, যেরকম আমাদের এখন ধর শাসনতান্ত্রিক বিভাগগুলো কি করে চলে, নানান ডিপার্টমেন্ট আছে সেখানে, এরকম ডিপার্টমেন্টের উপরে চলবে আলাদা আলাদা করে। অর্থনৈতিক ক্ষেত্রে সব ধরনের পরোক্ষ কর তুলে দিয়ে সম্পত্তির উপরে কর ধার্য করা হয়, ঠিক আছে, মানুষের যে সম্পত্তি আছে, যার যত বেশি সম্পত্তি তাকে হচ্ছে কর দিতে হবে। মানে শুধুমাত্র গরিব মানুষ শুধু ট্যাক্স দিয়ে গেল বিভিন্ন ট্যাক্সের নামে, সেটা হবে না। সামন্ত প্রভুদের নিজস্ব কিছু আদালত ছিল, এরা বিচার করতো, সেগুলোকে তুলে দিয়ে নতুন করে বিচার বিভাগকে ঢেলে সাজানো হয়। হ্যাঁ, মানে জুডিশিয়ারি ডিপার্টমেন্টটাকে পুরো আলাদা করে দেওয়া হলো। আইনের দৃষ্টিতে সবাই সমান, এই নীতি চালু করা হলো, সবার সমানভাবে বিচার হবে যদি কেউ অপরাধী হয়। বিভিন্ন ধর্মীয় সংস্কার করা হয়, চার্চের এত ক্ষমতা কেড়ে নেওয়া হয়। ইতিপূর্বে লেটার দ্য ক্যাশে নামক গ্রেফতারি পরোয়ানা দ্বারা, এটা কিন্তু ভীষণ রকম বলছি আসতে পারে, লেটার দ্য ক্যাশে কি ছিল, গ্রেফতারি পরোয়ানা, কোনো ব্যক্তিকে বিনা বিচারে আটক করা যেত, সেইটা কিন্তু এখানে বাতিল করে দেওয়া হয়, যে না, প্রপার বিচার হবে, তারপর যদি দরকার হয় তাকে আটক করা হবে, এই রকম। তো এই হচ্ছে আমাদের চ্যাপ্টারের শেষ। তোদের জন্য কি কিছু তাহলে এই চ্যাপ্টার থেকে হোমওয়ার্ক থাকবে? আমরা দেখে নেব কি কি প্রশ্ন এখানে আলোচনা করার সময় বারবার পেয়েছি, এবং সেইগুলোই হচ্ছে তোদের হোমওয়ার্ক, যেটা তোরা প্র্যাকটিস করবি ভালো করে। এই চ্যাপ্টারের ভেতরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, হ্যাঁ পরে পরে আরো নানান ক্লাস আমরা নিয়ে আসবো, আরো অনেক সময় প্রশ্ন করাবো, বাট আপাতত এটাই রাখছি। তো চল দেখি তোদেরকে কি কি প্রশ্ন এখানে। আরেকটা জিনিস সেটা বোধহয় বলিনি, প্রশ্ন বলতে গিয়ে আমার মনে পড়লো, একটু বলে দিই, তার সাথে প্রশ্নটাও দিই। সেটা হচ্ছে ওল্ড রেজিম কাকে বলে।
ওল্ড রেজিম মানে ফ্রান্সে যে এই পুরনো সিস্টেমটা চলে আসছিল, হ্যাঁ, এই পুরাতন তন্ত্র, এই যে শুধুমাত্র যাজক শ্রেণী এবং অভিজাত শ্রেণীর হাতে সব ক্ষমতা থাকবে, তারা সব ক্ষমতার অধিকারী, এটসেট্রা এটসেট্রা, এগুলো কিন্তু ওল্ড রেজিমের মধ্যে পড়ছে। হ্যাঁ, তো ওল্ড রেজিম কাকে বলে, ধর এই একটা প্রশ্ন পেতে পারিস। তারপরে যেগুলো ছোট ছোট জায়গাগুলো বারবার আমি হাইলাইট করছিলাম, যেমন বলছিলাম সাকুলোত, হ্যাঁ, সাকুলোত কি, তারপরে হচ্ছে লেটার দা ক্যাসে কি কাকে বলা হয়, লেটার দা ক্যাসে কাকে বলা হয়, ধরো একটা টিকা এলো, ঠিক আছে, টেনিস কোর্ট ওথ, টেনিস কোর্টের শপথ, টিকা, ঠিক আছে। তারপর ধরো যে সন্ত্রাসের রাজত্ব বলতে কি বোঝো, সন্ত্রাসের রাজত্ব বলতে কি বোঝো, বলতে কি বোঝো, ফ্রান্সে নাগরিকের অধিকার কবে ঘোষিত হয়, নাগরিকের অধিকার কবে ঘোষিত হয়, ফ্রান্সে বিপ্লব পূর্ববর্তী কি কি সামাজিক বৈষম্য ছিল, ফ্রান্সে বিপ্লব পূর্ববর্তী কি কি সামাজিক বৈষম্য ছিল, বৈষম্য ছিল। তো এইগুলো যা যা প্রশ্ন দিয়েছি, এর প্রত্যেকটাই কিন্তু একটু আগেই আমরা গোটা চ্যাপ্টারটার মধ্যে দিয়ে আলোচনা করেছি। ও আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা বলতে ভুলে যাচ্ছি, ফরাসি বিপ্লবে বিপ্লবে দার্শনিকদের ভূমিকা, দার্শনিকদের ভূমিকা। শুধু তাই নয়, অনেক সময় কিন্তু আলাদা করে প্রশ্ন আসতে পারে যে ধরো স্পিরিট অফ ল কার লেখা, হ্যাঁ, সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি কার লেখা, এইরকম ছোট ছোট জায়গাগুলোকেও যখনই পড়ার নিয়ম হচ্ছে, যখন আমরা পড়বো, বড় করে কিছু পড়বো, তার মধ্যে থেকে শর্ট 1 মার্কসের কোয়েশ্চেন গুলো বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো কিন্তু মার্ক করতে করতে চলে যাব, বা খাতায় একটা বুলেট পয়েন্ট করে 1 2 3 4 পয়েন্ট করে যেমন করে হোক আমরা সেই শর্ট নোটগুলোকে রেডি করে রাখবো একই সাথে, ঠিক আছে। তো তারপর বাকি ক্লাস নিয়ে আবার তো দেখা হবেই। আজকে আমি যতটা শর্টে সম্ভব করে স্থান সুন্দর করে ফ্রেঞ্চ রিভলিউশনের চ্যাপ্টারটা আমরা করেছি, সাম অ্যাসপেক্টস অফ ফ্রেঞ্চ রিভলিউশন, তাহলে পিডব্লিউ বাংলা প্ল্যাটফর্মে তোমরা পেয়ে গেলে সুন্দর করে। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো সবাই বুঝতে পেরেছিস কিনা কমেন্টে অবশ্যই জানাবি। নেক্সট ক্লাসে তাহলে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ এভরিওয়ান, চলো বাই বাই আজকের মতন।